সামনে রেখে চার কথা বক্তব্য দিচ্ছি। প্রথমেই বলবো, রাজনীতির দিক থেকে আজকে প্রথমে যদি মানে ভাষাগত ত্রুটি যদি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে বা সন্তান হিসেবে ক্ষমা মার্জনা চোখে দেখবে। আজকে এখান থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সাল 15 আগস্ট। এটা আমরা হয়েছিল এবং ভারতবর্ষকে স্বাধীন করেছিল 200 বছর ধরে ব্রিটিশ সরকার। আজকে 1947 সালের পরে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমরা সেই ভারতবর্ষে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা স্বাধীন ভারতবর্ষে থেকে স্বাধীন মানুষ হিসেবে ভারতবর্ষে বাস করব। নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন, তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলার মাটিতে এমন একটা সরকার আমাদের পশ্চিমবাংলা থেকে গ্রাস করছে, সেটা আপনারা সকলেই জানেন, তৃণমূল সরকার। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কিন্তু এই ভারতবর্ষকে রাখার জন্য নয়। তিনি সেই ভারতবর্ষে গড়ার স্বপ্ন ছিলেন, যে ভারতবর্ষে থাকবে না কোনো খুন, থাকবে না কোনো ধর্ষণ, থাকবে না কোনো জুলুম, থাকবে না কোনো অত্যাচার। সেই ভারতবর্ষে থাকবে তার নাম ভালোবাসা, ভালোবাসা ভারতবর্ষ। আর সেই ভারতবর্ষ তৈরি করার জন্য সেই পশ্চিমবাংলার সেই পবিত্র একটি পশ্চিমবাংলা তৈরি করার লক্ষ্যে আমাদের নওশাদ ভাইজান সেই পরিকল্পনা চালু করেছেন। আজকে এই ভারতবর্ষকে মাটিতে পশ্চিমবাংলার বুকে আমরা পশ্চিমবাংলা বাস করছি ভীষণ কষ্ট হতে দিয়ে। আজকে তৃণমূল সরকার সেই ব্রিটিশ সরকারকে পশ্চিমবাংলা মানুষের উপর অত্যাচার করছে। আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যে অকপ সম্পত্তি মুসলমানের যেসব সম্পত্তি আছে সেগুলো এসআইআর এর নামে মাথায় এই বোঝা চাপিয়ে দিয়ে মমতা ব্যানার্জি সেই অকপ বিলে সই করে দিয়েছিল। আজকে সেই পশ্চিমবাংলায় থেকে তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে আছি পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না। কিন্তু সেই মমতা ব্যানার্জি কিন্তু এখনো বেঁচে আছে, কিন্তু মারা যায়নি, কিন্তু এসআইআর ঠিক লাগু হয়ে গিয়েছে। মাথায় চাবি দিয়ে দেখুন সেই অকাপ সম্পত্তি থেকে আজকে সই করে দিয়েছে। আর এই নওশাদ ভাইজান ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ বাঁচানোর জন্য আজকে কিন্তু তিনি সুপ্রিম কোর্টে কেস করে রেখেছেন। আজকে যারা এই মুসলমান সমাজের মানুষরা কিন্তু নওশাদ ভাইজানকে বেশি গালাগালি করছে, যারা মুসলমান সম্প্রদায় থেকে যারা বেশিরভাগ তৃণমূল করছে। আজকে সেই তৃণমূলের নেতার বাবার কবরটাই বাঁচানোর জন্য আজকে নওশাদ সিদ্দিকী কেস করেছে। এই তৃণমূল নেতার মায়ের কবরটা বাঁচানোর জন্য আজকে মমতা ব্যানার্জি এই নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে। আর এই যে লক্ষ্মী ভান্ডার নামে যে প্রকল্প, এটা দেখছেন যে কিছু কিছু মা বোনেরা বা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মা বোনেরা লক্ষ্মী ভান্ডারটা পায়। আজকে লক্ষ্মীর ভান্ডারটা এটা একটি মানুষের ভোট ব্যাংক হিসেবে তারা দেখছে। আজকে লক্ষ্মী ভান্ডার এই ইস্যুটা করেই কিন্তু মা বোনেদের কাছে ভোটটা লুটে নিচ্ছে। আজকে এই লক্ষ্মী ভান্ডার দিয়ে 500,000 টাকা দিয়ে আজকে কিন্তু আপনার ঘরের আমার ঘরে মা বোনেরা ধর্ষণ হচ্ছে। আজ এই পশ্চিমবাংলায় এমন কাউকে ভোট দেবেন, আমরা বলবো না যে আইএসএফ কে ভোটটা দিন, আপনার মূল্যবান ভোটটা যাকে দেবেন দেখবেন সে যেন আপনার পাশে থেকে আপনার বিপদে আপদে যেন আপনার পাশে দাঁড়াতে পারে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধর্ম নিয়ে কোনো রাজনীতি থাকবে না, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এবং শুধু তাই নয় যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তেমন কোনো সুযোগ থাকবে না। এই আগামী দিনের প্রজন্ম তাদের এলাকা থেকে তারা হয়তো জীবনে কোনোদিন মাইক্রোফোন ধরেনি বা রাজনৈতিক মঞ্চে তারা ওঠেনি, তারা ভাষণ দেয়নি,
তাদেরকে নিয়ে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে। আজকে নওশাদ সিদ্দিকী সাহেব লক্ষ্য রেখেছে সেরকম সাধারণ সরল ছেলে মেয়ে যারা আছে তারাও নেতৃত্ব দিক, তার এলাকার অধিকারটা ফিরে পাক, তার হাত ধরেই সেই ভালো মন্দ বুঝবে যে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মাঠে ঘাটে চায়ের দোকানে পড়ে থাকে, সুখ দুঃখের কথা সে ভালো বুঝবে। তাই আমরা চেষ্টা করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে, তারা আগামী প্রজন্মে যেন, আগামী দিনে যেন আগামী প্রজন্মকে নতুন দিশা দেখাতে পারে। হয়তো তাদের কথা বাদো বাদো হতে পারে, হয়তো তারা কথাটা এখনো ঠিক বলতে পারছে না, কিন্তু আমার দলের কর্ণধর, আমার দলের পৃষ্ঠপোষক, আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন, নওশাদ সিদ্দিকী সাহেবকে বলেছেন বা আমাদেরকেও বলেন বেশি বেশি লিডার তৈরি করো। তাই তো আপনারা দেখেছিলেন বর্তমান শাসক দল যে নির্মম অত্যাচার, বর্তমানে যে আমাদের কলকাতাতে যখন 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে গেছিলাম শহীদ মিনারের তলায়, তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানকে আটকে রাখা হয়েছিল, দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে আটকে রাখা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রোগ্রাম কোনোদিন দিন আটকে ছিল না। সাধারণ যে সৈনিক যারা আমাদের মতো কর্মী, কুতুবউদ্দিন বাতির মতো কর্মী, তাপস ব্যানার্জির মতন যারা কর্মী, তাদের মতন সাধারণ নেতৃত্ব দিয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়েছিল। ভাইজান বলেন বেশি বেশি দলের নেতৃত্ব করতে, সেই দেখবেন আজকেও বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েরা বাদো বাদো ভাষায় কথা বলছে। তারা এই প্ল্যাটফর্ম থেকে তৈরি হবে, তাদেরকে নিয়ে সারা জীবন খেলা করা হয়েছে, সেই খেলা করে যাতে না চলে, তারাও যেন কথা বলতে পারে, তারাও যেন পঞ্চায়েতে উঠে গিয়ে তাদের দাবিটা করতে পারে, অধিকারের কথা বলতে পারে, রাজপথে গিয়ে তারা কথা বলতে পারে, বাঘের বাচ্চার মতো যেন উঠতে পারে, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেতৃত্ব তৈরি করছে। হয়তো এখন একটু খারাপ লাগছে শুনতে, একদিন দুদিন তিন দিন আস্তে আস্তে তারাও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আর এই সাধারণ ঘরের ছেলে মেয়েরা যখন দাঁড়াবে, তখন তাদের দুর্নীতি কাটমানিতে তাদের নীতি আদর্শ থাকবে না, তাদের আদর্শ হবে নওশাদ সিদ্দিকীর মতো সাধারণ মানুষের অধিকারের দাবিতে তারা লড়াই। এবার আপনাদের সামনে সেই বাদো বাদো কণ্ঠেই বলবে আমাদের বাজিতপুর পঞ্চায়েতের 210 নম্বর বুথের সভাপতি মাননীয় হাফিজুল ভাই, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় আজকের সভার সভাপতি, উত্তর চব্বিশ পরগনা সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ফাতেহি ও আমাদের বাজিতপুর পঞ্চায়েতের জেলা সদস্য মামুন হোসেন ভাই, আমি দুটি কথা সংক্ষেপে বলে শেষ করছি। বিশেষ কারণ হচ্ছে যে পশ্চিম বাংলায় যে শাসক দল চলছে, এই শাসক দলের কৃতিকর্ম আপনারা তো সবাই, বিশেষ কিছু বলার নেই, যেহেতু মুসলিমদের জনদরদি এই মাননীয়া আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মুসলমানদের দরদের এত দরদিও যে মুসলমানদের মানে একদম শেষ তলানিতে নিয়ে গেছে। এই জন্যে আমাদের আর পিছনের কোনো জায়গা নেই বলে আমরা মনে করছি যে আগামী দিন 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষ করে আমাদের সবাই দলবদ্ধ হয়ে আমাদের মাননীয়া নওশাদ সিদ্দিকী আমাদের ভাইজান যে পথ, যে দিশা আমাদের দেখাবে, সেই দিশা অনুযায়ী আমরা সব এগিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সাধারণ সম্পাদক তথা বাদুড়িয়া বিধানসভার অবজারভার
মাননীয় কুতুবুদ্দিন ফাতেহি মহাশয়কে অনুরোধ করব স্টেজে আসার জন্য। হাবড়া বিধানসভার অবজারভার ডক্টর সাবির আলী মন্ডল মহাশয়কে অনুরোধ করব স্টেজে আসার জন্য। এবং জেলা সদস্য জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, এই নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। এবার আলম ভাই বলুন, পুরোর বাজার থেকে বলুন শখের বাজার আসার জন্য। হ্যাঁ বলে দেখি, শখের বাজার। হ্যাঁ 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 হ্যাঁ। এবার উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক তথা বাদুড়িয়া বিধানসভার অবজারভার মাননীয় কুতুবুদ্দিন ফাতেহি সাহেবকে বরণ করে নিচ্ছেন বাজিতপুর পঞ্চায়েতের সভাপতি তথা পঞ্চায়েতের লড়াকু সৈনিক, যার অক্লান্ত পরিশ্রমে পঞ্চায়েত থেকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো তার কঠিন সংগ্রাম, মাননীয় কোমরউদ্দিন সাহেবকে বলবো কুতুবুদ্দিন সাহেবকে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় কুতুবুদ্দিন ফাতেহি সাহেবকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন কোমরউদ্দিন সাহেব। নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, কুতুবুদ্দিন ফাতেহি জিন্দাবাদ। এবার ব্যাচ পরিয়ে বরণ করবেন 210 নম্বর বুথের সভাপতি হাফিজুল মন্ডল মহাশয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইনকলাব 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 জিন্দাবাদ। এবার বরণ করে নেবেন ডক্টর সাবির আলী মন্ডল মহাশয়কে, বরণ করে নিচ্ছেন আমাদের হাফিজুল মন্ডল মহাশয়। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এবার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মাননীয় শফিকুল ভাইকে বরণ করে নেবে আমাদের 211 নম্বর বুথের অন্যতম সদস্য শফিকুল ভাই। শফিকুল ভাইকে বরণ করে নিতে বলবো আমাদের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের সভাপতি শফিকুল ভাইকে, শফিকুল মন্ডল মহাশয়কে। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। কোমরউদ্দিন ভাই এখানে আসুন, আলিম ভাই এখানে আসুন। এবার আলিম ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবে কোমরউদ্দিন। কোমরউদ্দিন ভাইকে বলবো ব্যাচ পরিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। হাফিজুল ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবে আমাদের কায়ুম, আমাদের 12 নম্বর ওয়ার্ডের, তাকে বলবো আমাদের হাফিজুল ভাইকে বরণ করে নেওয়ার জন্য।
বাজিতপুর পঞ্চায়েতের সভাপতি তথা কোমরউদ্দিনকে বেয়াজ উত্তরীয় পরিয়ে বরণ করছেন বাগজোলা পঞ্চায়েতের সভাপতি শফিকুল মন্ডল মহাশয়। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই বাংলার আকাশে বাতাসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা উড়ছে, উড়বে। এই নওশাদ সিদ্দিকী সাহেব এগিয়ে চলুন, এই নওশাদ সিদ্দিকী সাহেব এগিয়ে চলুন, এই কুতুবউদ্দিন ফাতি এগিয়ে চলুন, বিশ্বজিৎ মাইতি এগিয়ে চলুন। এবার 14 নম্বর ওয়ার্ডের অন্যতম লড়াকু সৈনিক জিয়ারুল রহমানকে বরণ করে নিচ্ছেন আমাদের বাজিতপুর পঞ্চায়েতের আলিম ভাই। এগারো নম্বর ওয়ার্ডের আমাদের অন্যতম লড়াকু সৈনিক মোহাম্মদ কায়ুমকে বরণ করে নিচ্ছেন কোমরউদ্দিন ভাই। এবার আমাদের বক্তব্য রাখবেন 14 নম্বর ওয়ার্ডের অন্যতম নেতৃত্ব জিয়ারুর রহমান ভাই। তাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের আইএসএফ এর আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাদুড়িয়া অবজারভার কুতুবউদ্দিন সাহেব মহাশয় ও আজকের উত্তর 24 পরগনা জেলার সম্পাদক সাবির আলী মহাশয়, যাই হোক আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃত্ব ও আজকে আমার সামনে উপস্থিত আছেন যারা, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা প্রত্যেকেরই হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আপনারা জানেন যে বাংলার বুকে কি পরিস্থিতি চলছে। আমরা প্রত্যেকে সেই খবরাখবর রাখি, তবুও দুটো কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দাও। 2021 সালে অর্থাৎ গত বিধানসভায় আমাদের আইএসএফ এর একটি ভাঙড় বিধায়ক, আমার আপনার প্রাণপ্রিয় নেতৃত্ব নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি ভাঙড় থেকে লড়ছেন। তিনি লড়ে এমএলএ হয়েছেন। এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কেন ফুরফুরা থেকে একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটল? প্রয়োজন কেন হয়ে পড়ল? আমরা ভারত স্বাধীন হওয়ার পরে যে কংগ্রেস শাসন করেছে এই বাংলার বুকে, 34 বছর বাম শাসন করেছে, তারপরে টিএমসির শাসন, তারপরে ফুরফুরা থেকে যারা নামাজ কালাম রোজা তসবি তাহলিল নিয়ে পড়ে থাকবে তাদের থেকে কেন আবির্ভাব হলো? কেন তৈরি হলো একটি রাজনৈতিক দল? এ প্রশ্ন আমাদের মনে জেগে ওঠে। অনেকের মুখ থেকে আমরা কথা শুনতে পাই। আমরা যদি একটু নিজের বিবেক দিয়ে প্রশ্ন করি, রাজনীতি কাকে বলে? রাজনীতি, রাজ শব্দের অর্থ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যে নীতি সেটাই হচ্ছে রাজনীতি। যে নীতি শ্রেষ্ঠ হবে না সে নীতি রাজনীতি নয়। ভাইজান দেখলেন, আব্বাস সিদ্দিকী বড় ভাইজান দেখলেন, বাংলার মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন যে 34 বছরের বাম শাসনের একটা আওয়াজ দিয়েছিলেন যে পরিবর্তন চাই।
আমরা যুবকরা মনে করেছিলাম যে 34 বছর যে বামেরা শাসন করছে একটা পরিবর্তন উনি আনবেন। সেই পরিবর্তন আমরা পরিবর্তন চাই এ কথা বলে তিনি একটা পাল্টে দিলেন, একটা 34 বছর শাসনকে পাল্টে দিলেন। আমরা যুবক সমাজরা দেখলাম যে না, একটা সত্যি প্রয়োজন রয়েছে। কিসের পরিবর্তন উনি আনতে চাইছে এটা কি আমাদের দেখার দরকার নয়? আজকে যেমন আগামী দিনে আপনারা দেখবেন নওশাদ সিদ্দিকী সাহেব বলছেন, আব্বাস সিদ্দিকী সাহেব বলছেন আমরা একটা পরিবর্তন আনবো, আমরা একটা বদলাবো, আমরা বদল ঘটাবো, আমরা সমাজকে বদলা দিতে চাই। আগামী দিনে মানুষ অবশ্যই দেখবে কি বদলাতে চায়। ঠিক তেমনি বামফ্রন্টকে যেভাবে পরাজিত করে টিএমসি ক্ষমতায় এসেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন তিনি প্রথম এমপি হয়ে বিজেপির সাথে যোগ দিয়ে রেলমন্ত্রী হয়েছে। সেই ইতিহাসের দিকে আমি যাব না। যে কথা বলার বিষয় আপনারা দেখেছেন উনি পরিবর্তন চেয়েছিলেন, আপনারা এখন দেখছেন কি পরিবর্তন এনেছে বুঝতেই পারছেন। তৃণমূলের A to Z ওনার মন্ত্রীরা উনি বললেন রাজারহাট নিউটাউনের যে আবিষ্কারক উনি যে প্রতিষ্ঠাতা করেছিলেন সিপিএম এর যে নেতৃত্ব, উনি বলেছেন আমি ক্ষমতায় গিয়ে ওনাকে জেলে ঢোকাবো। আমরা কি দেখলাম? আমরা দেখলাম উনি ক্ষমতা পেতে না পেতে ওনার মন্ত্রীরা ওনার এমএলএরা টুকটাক জেলে যেতেই লাগলো। যে 34 বছর শাসনে আমরা দেখলাম উনি ক্ষমতায় গিয়ে 3 অথবা 4 জনকে কাউকে জেলে ভরাতে পারেনি। আর ওনার দলের 3 তো 4 জন দূরের কথা, 40 জনকে জেলে বলে সবচেয়ে কম জেলে ভরবে। এমপিরা বিরোধিতা করতো তাহলে ওয়াকাব আইন পাস হতো না। আপনারা দেখেছেন, আমার মুখ থেকে শোনার কথা নয়, এগুলো পুনরাবৃত্তি, জাস্ট মনে করিয়ে দেওয়া। আপনারা যদি ওয়াকাবের বিরুদ্ধে কেউ আন্দোলন করেন আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। এ কথা বলার সাহস মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে পায়? উনি কি দেখতে পায়নি যে বামফ্রন্টদেরকে 34 বছর শাসনকে আমরা সংখ্যালঘুরা পায়ের তলায় শেষ করে দিয়ে ধুলির সাথে মিশিয়ে দিয়েছি, শূন্যে নামাই দিয়েছি। আমরা সেই সংখ্যালঘু নির্যাতিত করে রেখেছে আমাদেরকে। আমরা আগামী দিনে এই টিএমসি সরকারকে আবার শূন্যে নামিয়ে ছাড়বো। এটা আমাদের অঙ্গীকার নিতে হবে। আমরা যদি এই অঙ্গীকার এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হই তাহলে আমাদেরকে পথে নামিয়ে ভিক্ষে করিয়ে ছাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। আজকে আপনি আন্দোলন করতে পাচ্ছেন না। আজকে সেই আমাদের ওয়াকাম আন্দোলনটাকে ভেঙে ছারখার করে দিল। আমরা সংগঠিত হতে পারলাম না। আমরা কি ভেবেছি না আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে, উনি বলেছেন যে আমি রয়েছি, কোনো চিন্তার কারণ নেই। সত্যিই চিন্তার কারণ নেই, কেড়ে নেওয়ার জন্য চিন্তার কোনো কারণ হয়নি। ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য আমাদের কোনো চিন্তা করতে হয়নি। আপনাদের চিন্তার কারণই নেই, কারণ ওটা তো কেড়ে নেবো। আমি যেটা মনে মনে একটা সমীক্ষা করছিলাম নিজের, এটা আমার ব্যক্তিগত অভিমত। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে গিয়েছিলেন, আপনারা প্রথম খবর পাননি যে মুখ্যমন্ত্রী তিনি আছে শুভেন্দুকে এত হাজার ভোটে হারিয়েছেন। কিছুক্ষণ পরে আবার দেখলেন যে উনি হেরে গিয়েছে। গোটা আমার ব্যক্তিগত সমীক্ষা গোটা বিজেপির সাথে উনি গোটা করে নিয়েছিলেন যে আপনি তো রাজ্যে ক্ষমতা যাচ্ছেন, আপনি অন্য জায়গায় দাঁড়িয়ে জিতে যাবেন, কিন্তু শুভেন্দু জিততে পারবে না, ওকে জিতিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত ধারণার কথা, এটা গোটা হয়ে গেল, সেটিং হয়ে গেল, বিজেপির সাথে সেটিং হয়ে গেল। পরক্ষণে আমরা সংবাদ পেলাম শুভেন্দু জিতে গিয়েছেন, মমতা হেরে গেছে। তর্কের খাতিরে ধরে নিলাম উনি হেরেই গেছেন, ওনার কিন্তু ভেবে যাওয়া দরকার উনি দ্বিতীয়বার জিতে এমএলএ হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে। সুধীগণ, আমাদের পিছনে সময় প্রচন্ড ঠান্ডা পড়ছে, বুঝতেই পাচ্ছেন। আমাদের আরো অনেক তথ্য আপনারা জানতে পারবেন। এই কিছু সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনানোর, কিছু সংক্ষিপ্ত কথা শোনাতে পারলাম। এখানেই আরো মূল্যবান তথ্য আপনারা শুনতে পাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ।
নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাজ্য কমিটির সরি ধন্যবাদ আমাদের জিয়াউর রহমান ভাইকে। আমি ছাড়া উঁচু হয়ে গেল। আমাদের মাঝে উপস্থিত আছেন আটঘরা জসাইকাটি পঞ্চায়েতের অন্যতম নেতৃত্ব আলম ভাই, তাকে ব্যাচ পরিয়ে বরণ করছেন আমাদের বাজিতপুর পঞ্চায়েতের হাফিজুল ভাই। উপস্থিত আছেন নবেস্তিয়া পঞ্চায়েতের অন্যতম নেতৃত্ব রমজান মন্ডল মহাশয়, তাকে বরণ করছেন কোমরউদ্দিন। কোমরউদ্দিন ভাইকে বলবো তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। জসাইকাটি পঞ্চায়েতের অন্যতম নেতৃত্ব শহীদুল তরফদার, তাকে ব্যাচ পরিয়ে বরণ করছেন আমাদের আলিম ভাই। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা সদস্য, যাকে সুখ দুঃখে আমরা পাশে পাই, সেই মামুন ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের বাজিপুর পঞ্চায়েতের অন্যতম নেতৃত্ব হাবিজুল ভাই। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, इंडिया सेकुलर फ्रंट जिंदाबाद। ধন্যবাদ মামুন ভাইকে। এখানে উপস্থিত আছেন বাজিতপুর পঞ্চায়েতের যত নেতৃত্ব এবং জেলা কমিটির সদস্য মামুন ভাই, বাগজোলা পঞ্চায়েতের ভারপ্রাপ্ত নেতৃত্ব আমাদের ভুট্টা ভাই, এবং সামনে উপস্থিত আছেন আইএসএফের যত কর্মীবৃন্দ এবং মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সংক্ষেপে দুই একটি কথা বলছি। আপনারা শুনেছেন অকাপ নিয়ে তো অনেক কিছু বলেছে আমাদের নেতৃত্বরা, অকাপ নিয়ে আর কি বলবো। তবে আমার মনে হয় আমরা বিগত দিনে কংগ্রেস নেতৃত্বকে দেখেছি, কংগ্রেস পার্টিকে দেখেছি, 34 বছর বামফ্রন্টকে দেখলাম, 15 বছর টিএমসি সরকারকে দেখছি। মনে হয় রাজনীতির জন্ম হয়ে পর্যন্ত আমাদের মুসলমানদের এত ক্ষতি কোনো দল করেনি। আমাদের মুসলমানদের যা ক্ষতি করেছে টিএমসি সরকার, এটা ক্ষমা করার অযোগ্য, ক্ষমা করা যায় না। তাই বলবো আপনারা সেইটা মনে রেখে আগামী দিনে 26শে বিধানসভায়
আমরা বলছি না আমাদের আইএসএফ কে ভোটটা দিন, তবে আমরা এটাই বলবো টিএমসি এবং বিজেপি বিরুদ্ধে ভোটটা করবেন, আমাদের কাছে এইটুকু অনুরোধ। আর যাকে খুশি তাকে ভোট দিন, আমাদের আপত্তি নেই, কিন্তু টিএমসি আর বিজেপিকে ভোটটা দেবেন না। খালি মুসলমানদের ক্ষতি করছে না, পিছিয়ে পড়া সমাজের ক্ষতি করছে এই তৃণমূল দলটা। কারণ ওনারা একটা অনুষ্ঠান করেছে 21শে জানুয়ারি, ধর্মতলায় যে অনুষ্ঠানটা করছেন আপনারা দেখতে পাচ্ছেন, শহীদ দিবস। তা শহীদ দিবস কাকে বলে? শোক পালন করাই হচ্ছে শহীদ দিবস, কিন্তু ওনারা ওখানে ড্যান্স করতে যাচ্ছে কর্মীদের নিয়ে, বিভিন্ন রকম কার্যকলাপ, ড্যান্স, মদ খাওয়া, বাসের মধ্যে টাকা বিলি করা, আপনারা অনেকেই দেখেছেন এই ভিডিও ক্যামেরায়। তাই বলছি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তো দূরের কথা, তাদের অসম্মান করা হচ্ছে। তা বাদেও শহীদ হয়েছিল কারা? কংগ্রেসের কর্মীরা। তখন আমাদের মাননীয় কংগ্রেসের মধ্যে ছিলেন। আর একটা জিনিস বলি, মাননীয় এত বড় বেঈমানি করেছে, ওনাকে যে অবিচারটা বাঁচিয়েছিল ওদিনকে, সেই অবিচারটার কথাও মনে করিনি। উনি বলেছিল তার চাকরিটা ফিরিয়ে দেবে, কিন্তু আজও পর্যন্ত তার চাকরিটাও ফিরিয়ে দেয়নি। আপনারা দেখেছেন অনেক ভিডিওতে, অনেক মোবাইল টেলিভিশনে দেখেছেন। এত বড় অকৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং মনে হয় 99% মিথ্যে কথা বলে। মুসলমানদের একরকম প্রতিশ্রুতি দিচ্ছে, আদিবাসীদের একরকম প্রতিশ্রুতি দিচ্ছে, এবং কাজ করছে তার উল্টোটা। তা না হলে মমতা ব্যানার্জি বলেছিল আমাদের ওয়াকফ বোর্ড পশ্চিমবাংলায় লাগু হতে দেবেন না, কিন্তু দেখা গেল 6 থেকে 7 দিন আগে উনি রায় দিয়ে দিলেন যে অমিত কোটালে যত ওয়াকফ সম্পত্তি আছে তা রেজিস্ট্রি করতে হবে। তাই কি সম্ভব? পশ্চিমবাংলায় এত ওয়াকফ সম্পত্তি, আপনারা জানেন 6 থেকে 7 দিনের মধ্যে কি সবকিছু রেজিস্ট্রেট করা সম্ভব? কোনোদিনও হতে পারে না। তাই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কোর্টে কেস করেছেন, তার জন্য আজও পর্যন্ত ওয়াকফ আমাদের পশ্চিমবাংলায় লাগু হয়নি, কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি রায় দিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন এসআইআর করতে দেবেন না, এসআইআর যদি হয় আমার লাশের উপর দিয়ে হবে। তা আমরা বুঝতে পারছি না মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মরে গেছেন। যদি মারা গিয়ে থাকেন তাহলে তার তো শ্রাদ্ধ কিংবা যে কোনো সৎ কাজ ওনাদের ধর্ম অনুযায়ী করা দরকার আছে। উনি যেটা বলেন তার উল্টোটাই হচ্ছে পশ্চিমবাংলায়। আমরা বলবো আপনারা এখনো সজাগ হন। তৃণমূল দলটা চলে আরএসএস এর কথায়, বিজেপি যেমন আরএসএস এর কথায় ওটা বসা করে, আমাদের তৃণমূল সরকারটাও তেমনি। মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা, এটা মোহন ভগবত ওনার তকমাটা দিয়েছেন, দুর্গা তকমা প্রতিমা। দুর্গা কেন বলেছে? বিজেপি আমাদের সরাসরি বিরোধিতা করছে, আর উনি পিছন দিয়ে আমাদের ক্ষতি করছে। কারণ ওনার দরকার মুসলমান ভোটটা নেওয়া। মুসলমান ভোটটা উনি আর কিছু চেনেন না। ভোটটা নেওয়া হয়ে গেলে মুসলমানদের
যাতে ক্ষতি হয় উনি পেছন দিয়ে সব রকম চেষ্টা করে যাচ্ছেন। এটা সাধারণ মানুষ এতদিন বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হয় বুঝে গেছেন। তাই বলবো, আমি বেশি কিছু আর বলতে পারছি না, কারণ আমাদের অনেক বক্তা আছে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, প্রিয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মামুন ভাই জিন্দাবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আলম ভাইকে। এরপর বক্তব্য রাখবেন নবেস্তিয়া পঞ্চায়েতের অন্যতম সদস্য রমজান আলী মন্ডল মহাশয়। ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। দীঘায় জগন্নাথ মন্দির, মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে ও কালচারাল কমপ্লেক্স। নিউ টাউনে 15 একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে। ডিসেম্বর মাসেই আমরা এটা উদ্বোধন করে দেব। ধন্যবাদ বন্ধু। শুনলেন টিএমসি পার্টি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে। কেন করেছে? কারণ বাবরি মসজিদ তৈরি করেছে তার জন্য, উদ্বোধন করেছে তার জন্য, এখনো তৈরি হয়ে যায়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছুদিন আগে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, এটা আপনারা সবাই জানেন। তখন কোথায় ছিল হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ? কি তৈরি হয়েছিল? তখন তৈরি হয়নি। তখন কোথায় ছিল ফিরহাদ হাকিম? তখন মাননীয়কে সাসপেন্ড কেন করেনি? এ প্রশ্ন কি আছে আপনাদের কাছে? যখন আমরা আইএসএফ এর পক্ষ থেকে এই সকল প্রশ্ন করি, তখন আমাদের জেলে দেয়া হয়, মারা দেয়া হয়, রাস্তায় ধরে মারা হয়। তারপরেও বন্ধুরা আমরা থেমে থাকিনি, আর থেমে থাকবো না। আমরা কাউকে ভয় করি না। শাসকের চোখে চোখ রেখে শাসকের সামনে আমরা কথা বলি আর বলবো। আমরা মানুষের অধিকারের জন্য কথা বলি। আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমার দলের পৃষ্ঠপোষক, তিনি বলেছিলেন ভিক্ষা নাই, অধিকার চাই। সেই অধিকারের জন্য বন্ধু আজকে আমরা মাঠে ময়দানে খাটছি। আজকে আমরা মাঠে ময়দানে প্রত্যেকটা সময় মানুষের পাশে দাঁড়াচ্ছি। শাসকের এটা দেখে ফাটছে, শাসক এটা দেখে ভয় পাচ্ছে। আগামী দিন শাসকের সিট গেল গেল অবস্থা। শাসক যে দুর্নীতিগুলো সব সময় করছে, আপনাদের এলাকায় দেখবেন, আপনাদের এলাকায় যদি একটা কাউকে ঘর দিয়ে থাকে, তার থেকে 10,000 20,000 কাটমানি নিচ্ছে। বন্ধু নিচ্ছে না? নিচ্ছে না? বলতে হবে, প্রতিবাদ করতে হবে। বন্ধু ভয় শুধুমাত্র উপরওয়ালাকে ভাবে যে সৃষ্টি করেছে, তাছাড়া কোন শাসকের চাটুকারি কাউকে ভয় পাওয়ার জায়গা নেই, কোনো প্রয়োজনও নেই। আজকে ওয়াকআপ নিয়ে প্রথমে বলল কি এ রাজ্যে কোনো গুলুগুলি করবেন না, গুলুগুলি করবেন না, গুলুগুলি করলে আমার চেয়ে বড় শত্রু কেউ হবে না। তারপরেও কি আইএসএফ থেমেছিল? বন্ধু না, আমরা কলকাতাতেও আন্দোলন করেছি, আমরা গ্রামে গ্রামে আন্দোলন করেছি, এখনো আন্দোলন করে চলেছি, আগামীতেও আন্দোলন করব। যতদিন পর্যন্ত ওয়াকআপ আমরা নিজের কাছে না আনতে পারবো, আমরা আন্দোলন করব, প্রয়োজনে রক্ত দেব। বন্ধু বলে রাখি, শুধুমাত্র ওয়াকআপ না, আজকে এই যে 26,000 চাকরি গেল, তার জন্যও কি মমতা দায়ী নয়? সুপ্রিম কোর্ট তো আগেই বলে দিয়েছিল তোমাকে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করতে, তার পর্যন্ত করনি। না করার ফলে আজকে আমার
বিভিন্ন ধর্মের চাকরিজীবী ভাইয়েরা আজকে বাড়ি বসে আছে। কেন? তার কারণ হচ্ছে ওই মমতা, তার দুর্নীতি, তার চুরি, তাছাড়া আর কিছু না। বন্ধু, বলতে চাই, ভোট করতে হবে, ভয় পেলে চলবে না। এই ভোট শাসকের বিরুদ্ধে করতে হবে। বলতে চাইছি না যে ভোট আমাকে দেন, আইএসএফ কে দেন। বিজেপি এবং টিএমসি এই দুই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছাড়া আপনাকে যাকে পছন্দ তাকে দেন, তবে ওদেরকে বাদে দেন। বন্ধু, বলার আরো অনেক কিছু ছিল, সময় সীমিত, তাই আমি আমার বক্তব্য এখানেই ইতি করলাম। ধন্যবাদ সকলকে। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, কুতুবুদ্দিন ফাতিহ মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমার আপনার সবার সুপরিচিত মামুন ভাই এবং আমাদের জেলার সদস্য ও এলাকার আজকের সবার বিশেষ দায়িত্বপ্রাপ্ত। বক্তব্য রাখছেন মামুন ভাই। উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক তথা বাদুড়িয়া বিধানসভার অবজারভার মাননীয় কুতুবুদ্দিন ফাতেহি মহাশয়, উপস্থিত আছেন ডক্টর সাবির আলী মন্ডল মহাশয়, এছাড়া ব্লক, বিভিন্ন পঞ্চায়েত, পৌর নেতৃত্ব, সামনে বসে থাকা খেটে খাওয়া মেহনতি পরিশ্রমী, কাটমানি থেকে দূরে থাকা, সন্ত্রাসবাদী থেকে দূরে থাকা, বর্তমান ব্রিটিশ সরকার থেকে দূরে থাকা, বর্তমানে স্বৈরাচারী সরকারের থেকে দূরে থাকা সরল সৎ গুটি কয়েক মানুষ এবং রাস্তা থেকে হাজারো হাজারো যারা মেহনতি মানুষ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভক্ত, কর্মী, সমর্থক, সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে এই পৌষ মাস পড়বে পড়বে ভাব, অগ্রহায়ণের শেষে কুয়াশা ভরা রাত্রে আমরা এতজন মানুষ শখের বাজার জিতপুর পঞ্চায়েতে কেন হাজির হয়েছি, এটা প্রথমেই ভাববার বিষয়। বর্তমান যে শাসক দল, যে সরকার চলছে, সেই সরকারের জন্মগ্রহণ থেকে শুরু করে আর মৃত্যু পর্যন্ত যে যতগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়ির পরে বিরোধীদের কোনো জায়গায় পথসভা, আন্দোলন, মিছিল করার জায়গা থাকে না। কিন্তু এতগুলো সিঁড়ির মাঝখানে তিনি যে বিশ্রী কাজগুলো করে যাচ্ছেন, তার ফলেই বিরোধী শক্তি তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব, আমাদের মতো কিছু সেনা, আমাদের কিছু মতো সৈনিক, সাধারণ মানুষকে চোখ খুলতে বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে বুথে বুথে পাঠিয়েছেন। কারণ আজকে আমার ঘরে তালা, আমার ঘরের চাবি, সে ভাবের ঘরে ভবের ঘরে চুরি করতে আসছে। সেই চুরি থেকে আমাদেরকে বন্ধ করতে হবে কিভাবে? পিছনে দেখেন কিছু বিষয় যেখানে দেওয়া আছে। চাচাকে একটা চেয়ার দাও, চেয়ারকে বসতে দাও, চাচাকে একটা চেয়ার দাও। আজকে বাজিতপুর পঞ্চায়েতে যে পথসভাটা হচ্ছে, দেখুন কিছু আছে ওয়াকফ সম্পত্তি, প্রথমে হচ্ছে ওয়াকফ সংশোধনী। এখানে বেশিরভাগ মানুষ সংখ্যালঘু পরিবার, সংখ্যালঘু এলাকা, চাষি এলাকা। আপনারা ভাববেন, এর আগের বক্তা বলছিল ওয়াকফটা কি, ওয়াকফটা খায় না মাকে না কি? ওয়াকফটা আপনারা প্রচুর বক্তব্য শুনেছেন, যার যে সম্পত্তিটা সংখ্যালঘুদের সম্পত্তি, যেটা হচ্ছে লিল্লাহে অর্থাৎ দান করে যায়, যে সম্পত্তিটা অর্থাৎ মাদ্রাসায় যে সম্পত্তি আছে, কবরস্থানে যে সম্পত্তি আছে, মসজিদে যে সম্পত্তি আছে, এবং আরো যারা এই যে হাড়োয়াতে গোরাচাঁদের যে শুয়ে আছেন সেখানে ওয়াকফ সম্পত্তি আছে।
এই যে সম্পত্তি হাজার হাজার সম্পত্তি ছিল বা আছে, এই সম্পত্তিটা কি করলো রাতারাতি কেন্দ্রীয় সরকার অর্থাৎ শাসকের দাদা, শাসকের বন্ধু, সে রাতে ছাড়া আইন পাস করতে পারে না। আর আমাদের শাসক দলে যারা প্রিয় সব যারা গেছে কারা, সায়নী ঘোষ, যারা সিনেমা হলে নাচে, বাইরেও নাচে, তারা গেছে সাধারণ মানুষের কি কথা বলবে। এবং বেশিরভাগ এমপিরা তারা ভোট দেয়নি, সেখানে এসে এই ওয়াকাফ চালু হয়ে গেছে। তার কি হলো, সংশোধনী আইন কি হয়েছিল, ব্যর্থ হয়ে পড়ে আছে। আমরা দেখেছি সেই ওয়াকাফ নিয়ে একমাত্র আন্দোলন করতে নওশাদ সিদ্দিকী সাহেবের। আজকে রাজ্য সরকার কি বলেছিল, সংখ্যালঘু দরদি আমি, সংখ্যালঘুদের জন্য আমি ভাবি। পশ্চিমবঙ্গে কেউ নেই যে সংখ্যালঘুদের নিয়ে কথা বলে। সংখ্যালঘু ওয়াকফ নিয়ে কথা বললে আমি বেঁচে থাকতে ওয়াকফের আমি হতে দেব না, এসআর হতে দেব না। কিন্তু আপনি দেখেন বন্ধু, ঠিক যে সময় এসআরটা ঠিক সম্পর্কে চালু করলো, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে চালু করলো, রাতারাতি উমিদ পোর্টালটাও চালু করে দিল। ওয়াকফের যে সম্পত্তি রাতারাতি তাতে রেজিস্ট্রেশন করাতে হবে। 293টা মূর্খ বিধায়ক পড়ে আছে। সেই 293টা বিধায়ক সর্ষে তেল যখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, ওয়াকফের সম্পত্তি যখন লুট হচ্ছিল, কারণ এরা আন্দোলনটা কি করবে, আজকে হাড়োয়ার মতন সম্পত্তি, গোড়াচাঁদের মতো সম্পত্তি শাসক দলের নেতৃত্বরা খেয়ে বসে আছে। আজকে ভাঙড়ে যান, তারাগুনিয়া যান, যেখানে যান ওয়াকফের যেখানে সম্পত্তি শাসক দলের পকেটে আছে, সেখানে একমাত্র নওশাদ সিদ্দিকী সাহেব পথে নেমেছিল ওয়াকফ বাঁচানোর জন্য। আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি 10 বছর আগের থেকে বলছেন ওয়াকফ বাঁচাতে। তখন সাধারণ মানুষ ভেবেছিল ও একটা বলছে বলুক, কিন্তু আজকে দেখুন সেই ওয়াকফ এসআইআর নিয়ে সব কিন্তু যে রাজনীতিটা হচ্ছে, ব্রিটিশ দল যখন ছিল তখনও কিন্তু এরকম রাজনীতিটা করেনি, তারা রাজনীতি করেনি, মানুষকে মেরেছিল। তারপরে কি করলো, এসআইআর নিয়ে রাতারাতি এসআইআর করলো, কিন্তু তিনি এসআইআর হতে দেবেন না। এসআইআর না হতে দিয়ে আমাদের যে স্কুলের শিক্ষক যারা আছে, স্কুলটাকে তালা মেরে দিল, প্রত্যেক শিক্ষককে দিয়ে বিএলও করলো। কি করলো, বিএলও। ঠিক ডিসেম্বর মাসে যখন পরীক্ষার সময়, যখন বাচ্চাদের মূল্যায়নের সময়, আমার আপনার খেটে খাওয়া মেহনতি ট্যাক্সের পয়সা স্কুলটা চলে, ডেভেলপমেন্টের টাকাই আপনার এলাকা চলে, সেই পয়সাটা দিয়ে তখন কি করছে, বিএলও নিয়োগ করলো টিচারদের। সেই টিচারদের রাতারাতি চাপ দেওয়া হলো, প্রত্যেকের বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিতে হবে, প্রত্যেককে তাদের ফর্ম নিয়ে আসতে হবে। আপনার আমার ঘরের শিক্ষকরা, আপনার আমার ঘরের ছেলেরা যখন বিএলও এর কাজ করতে গেল, এসআর এর কাজ করতে গেল, এই ব্রিটিশ শাসক স্বৈরাচারী দলের নেতৃত্ব যারা অপকর্ম, অশিক্ষিত, মূর্খ, যারা ট্রেনিং প্রাপ্ত নেয়নি, তারা বিভিন্ন জায়গায় ভোট রক্ষা বলে একটা করে ক্যাম্পেইন খুলতে লাগলো। প্রত্যেকটা জায়গায়, বেশিরভাগ জায়গায় ফর্ম ফুল ফিল আপ করেছে, তারা জানে কোনটা বাবের নাম লিখতে হয়, কোনটা অভিভাবকের নাম লিখতে হয়, কোনটা এপিক কার্ডের নাম্বার লিখতে হয়। বেশিরভাগ জায়গায় সাধারণ মানুষ বিভ্রান্ত সৃষ্টি করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ভোট নেওয়ার। কিছু জায়গায় প্রচার করা হয়েছিল যে আমরা যেভাবে ফিল আপ করে দেবো আপনার এসআর এ কোনো অসুবিধা হবে না। বেশিরভাগ ফর্ম, সেই ফর্ম ফেরত এসছে। নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা আমাদের যারা ছেলেরা আছে তাদের প্রশিক্ষণ নিয়ে, তাদের যথারীতি বিডিও অফিসে, আমাদের কেন্দ্রীয় অফিসে প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাও, দরজায় দরজায় পৌঁছে যাও, দরকার হলে আপনাদের ফর্ম ফিল আপ করে ফ্রি করে দাও, জেরক্স নিজের পকেট থেকে করে দাও। আগে এক কপি জেরক্স করে নেবে, তারপরে আসলটায় হাত দেবে। সাধারণ মানুষ তাদেরকে যে ফর্মগুলো নিয়ে ভয়, বিএলওকেও ভয় দেখানো হয়েছে, আমার দাদাকে নিয়ে যাবি, অমুককে নিয়ে যাবি। আপনারা ফেসবুক খুললে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়া খুললেও দেখতে পাবেন, মহিলাদের যেখানে নিরাপত্তা বলা হয়, আজকে বাংলা বলে মেয়েকে চায়, কিন্তু এই এসআইআর এর সময় যখন দেখবেন কলকাতাতে, সোদপুরেতে, বেশিরভাগ অন্যান্য জায়গায় যখন এক একটা মেয়েকে থ্রেট দেওয়া হচ্ছিল, আমার আগের বক্তায় একটা বক্তব্য শোনাচ্ছিল, ওখানেই আছে ওই ভিডিওটা, যে আমি অমুককে পাঠাচ্ছি, তুই ওখানে দাঁড়া। আপনারা বেশিরভাগ মানুষ শুনেছেন না, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে একটা শিক্ষিত মানুষকে, একটা শিক্ষককে। কে করছে? পাড়ার উদ্গ নেতাটা। সে নিজের নাম লিখতে গিয়ে রাম, সে লেখে ভাম। সে করছে একটা টিচারকে বদনাম করার চেষ্টা করছে।
তো এসআইআর নিয়ে নানান রকম চক্রান্ত হয়েছিল এবং শুধু ফর্ম আটকে দেওয়া হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। আর কেন্দ্রীয় সরকার কি করেছিল এই মাঝখানে? হিন্দু মুসলিম করে করে হিন্দু মুসলিম করে গেলে লড়াই লাগানোর চেষ্টা করেছিল। শুভেন্দু অধিকারী কি বলছিল? একটা অপদার্থ বিধায়ক, তার কোনো শিক্ষার জ্ঞান নেই, তার কোনো কথা বলার জ্ঞান নেই, সেখানে সে একটা বিধায়ক স্বাস্থ্য নিয়ে কথা বলবে, শিক্ষা নিয়ে কথা বলবে, চাকরি নিয়ে কথা বলবে, শুধু নওশাদ সিদ্দিকী সাহেবকে নিয়ে। তারপরে শওকত মোল্লা দেখুন আপনারা ভাঙড়ে, শুধু নওশাদ 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 ছাড়া কথা বলে না। কারণ তাদের মধ্যে কিছু নেই যে কে মানুষকে কিছু কথা বলবে। তারা তো অরিজিনাল ভোট নিয়ে ক্ষমতায় আসেনি। তারা স্বাস্থ্য নিয়ে কি বলবে, শিক্ষা নিয়ে কি বলবে, গণতন্ত্র নিয়ে কি বলবে, সংবিধান নিয়ে কি বলবে? তারা তো সেই পড়াশোনাটুকু জানে না। তো একমাত্র নওশাদ সিদ্দিকী সাহেব এসআই নিয়েও তো মাঠে নেমেছিলেন, আর এখনো পর্যন্ত আছেন। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সাহেব বলেছেন, একটা সঠিক ভোটারকে যদি নাম কেটে বাদ দেওয়া হয়, যদি সুপ্রিম কোর্টে যেতে হয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওশাদ সিদ্দিকী যাবে। আমার দলের চেয়ারম্যান আমার একজন সঠিক ভোটার যদি কাটে, নওশাদ সিদ্দিকী সাহেব সেই ভোটার এনে দেখিয়ে দেবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কি করতে পারে কিনা। আজকে চারিদিকে ভয় চমকানো হচ্ছে। একটু আগে একটা বক্তা বলছিল, একটা ভিডিও শোনাচ্ছিল, একটা বিরাট অসভ্য বর্বর একটা নেতা মন্ত্রী আছে, ফিরহাদ হাকিম, চেনেন তো? ফিরহাদ হাকিম কিছুদিন আগেই আপনারা একটা বাইট শুনবেন, নওশাদ সিদ্দিকী সাহেবকে কি বলেছে? চামচা। আসলে নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সিটটাতে কি করে থাকবে, নিজের আসনটা কিভাবে রাখবে, তাকে সন্তুষ্ট করার জন্য নওশাদ সিদ্দিকী সাহেবকে চামচা বলছে। শুভেন্দু অধিকারীকে বলার ক্ষমতা নেই, কারণ শুভেন্দু অধিকারী তার ভাই, তার বি টিম অর্থাৎ শাসক দল, শ্রমিক ভট্টাচার্য বলেছে, আরো অন্যান্যরা বলেছে, আপনার অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল তখন দেখবেন এরা কি করছে, একে অপরের পরিপূরক, যেটা আব্বাস সিদ্দিকী ভাইজান বলে আসেন। আজকে দেখবেন হাতে কলমে গরম গরম প্রমাণ। তো সিট বজায় রাখার জন্য নওশাদ সিদ্দিকীকে যদি আমি আঘাত করতে পারি, তাহলে আমার ভিউয়ার্স বাড়বে, সাধারণ মানুষ আমার দিকে দেখবে। সেই তাগিদে ফিরহাদ হাকিম, যার কোন ধর্মের, যে তিনি কোন ধর্মের অবলম্বী মানুষ সে নিজেও জানে না, তিনি ওয়াকফ নিয়ে কোনোদিন একটা কথা বলেননি, তিনি এসআই নিয়ে একটা কথা বলেননি, সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত শুধু সৃষ্টি করেছে। আজকে দেখবেন আজকে আরো মুখোশ খুলে গেছে। আজকে আমাদের টাকা শাসক দল সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের পয়সায় একটা বাড়ির পাশে যে কলটা বসে, আপনার মেহনতি মানুষের ট্যাক্সের পয়সায়, যেটা ইঞ্জিনিয়ার যে পুকুর খননের কাজ হচ্ছে আপনার আমার পয়সায়, একজন শিক্ষক শিক্ষকতা করছে সেটা আপনার পয়সায়, একজন এখানে লাইট জ্বলছে আমার আপনার পয়সায়, এখানে রাস্তাটা হচ্ছে আপনার ট্যাক্সের পয়সায়, দিদিমণি বিদেশ যাচ্ছেন, নরেন্দ্র মোদী বিদেশ যাচ্ছেন আমার আপনার ট্যাক্সের পয়সায়। সেই ট্যাক্সের সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে চোখ খুলে দিয়েছে নওশাদ সিদ্দিকী সাহেব। তাই পশ্চিমবঙ্গের একটাই বিরোধী মডেল বিধায়ক, তাকেই টার্গেট, কারণ তিনি অরিজিনাল সংবিধানের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন। শাসক দল বুঝছে এই কথাটা যদি সাধারণ মানুষ জেনে যায়, তাহলে আগামী দিনে 2026-এ আমার টেকা বড় দায়। তাই শুভেন্দুকে একটা ফিউজ বল হিসেবে ছুড়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী বিধানসভাতেও যদি কাগজ ছুড়েও মুখ্যমন্ত্রী মারে, তবু তার কথা বলা হয় না, তাকে চা খাওয়ানো হয়। কিছুদিন আগেই দেখবেন পুরীতে যে জগন্নাথ মন্দির আছে তার মডেল করার জন্য দীঘাতে একটি মডেল জগন্নাথ মন্দির করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। নিউ টাউনে দুর্গা মন্দির করা হচ্ছে, পরিকল্পনা হয়ে গেছে, ডিসেম্বরে সাবমিট হবে। মহাকালী মন্দির হচ্ছে নর্থ বেঙ্গলে। আজকে শাসক দলের মন্দির মসজিদ গির্জা করার কথা নয়, রাম কাকা ট্যাক্সের পয়সায়, শ্যাম কাকা ট্যাক্সের পয়সায়, আলিমুদ্দিনের ট্যাক্সের পয়সায়, আদিল চাচার ট্যাক্সের পয়সায়, সোমা মৌদির ট্যাক্সের পয়সায়, এইগুলো ট্যাক্সের পয়সা জমা হবে ডেভেলপমেন্টের কাজের জন্য। মন্দির মসজিদ গির্জা করবে সাধারণ মানুষ। ঠিক বাপ যেমন হবে বেটা তেমন হবে, বাপ যেমন হবে ছেলে তেমন হবে। ঠিক তারপরেই হুমায়ুন কবির কোন দলের একটু কথা বলুন? শাসক দলের। তো তিনি বলেছেন আমি বাবরি মসজিদ করব। দিদিমণির ঘুম খাওয়া উঠে গেছে। কেন বাবরি মসজিদ করবে? তাকে নিয়ে প্রচুর রাজনীতি শুরু হয়েছে।
সংখ্যালঘু ভাই বোনরা দেখেছে, সংখ্যালঘু শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষের মানুষ এই রাজনীতিটা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সম্প্রীতির বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলাম বলেছেন মোরা এক কিবিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই সেই কবিতা আজকে কোথায় গেল? সেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোথায় গেল? বাংলার সম্প্রীতি কোথায় গেল? আজকে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই একটাই বোমা, অর্থাৎ শাসক দল, এটাই ভীষণ ব্যাপার। সঙ্গে আছে আমাদের কেন্দ্রীয় জোড়া ফুল। তো বন্ধু, সেটাই আমাদের ভাবতে হবে, দেখতে হবে সংবিধান প্রেমী কারা, দেশ নিয়ে বাঁচাতে যাচ্ছে কারা, সেটা ভাবতে হবে। আজকে কৃষকদের কি নিয়ে ভাবছে? গাড়িটাকে একটু সাইড দিয়ে দেন না। আমাদের এখানে যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে বলবো যে গাড়িটাকে একটু সাইড দিয়ে দিতে, টোটোটা চলে যাক। পিছনের টোটোটা দাদা একটু সরে যান, সরে গাড়িটা চলে যেতে পারবে। তো গাড়ি চলে যাচ্ছে, কোনো অসুবিধা না, আমাদের ভলেন্টিয়াররা আছে। যে কথা বলছিলাম, আজকে দেখুন পশ্চিমবঙ্গে কৃষকের কি অবস্থা। যেহেতু আমাদের এলাকা কৃষক এলাকা, ভাটা এলাকা, খেটে খাওয়া মানুষ বেশি আছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে আপনি যখন যাবেন, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, সেখানে কৃষকদের মজুরি কত দেখুন। আর বর্তমানে চলে যান। আর যারা পেছনে আছেন, চেয়ার রয়েছে, বসে পড়ুন না, চেয়ারে বসে পড়লেই কোনো অসুবিধা নেই। আপনারা বসে পড়ুন, গাড়ি চলে গেছে, আপনারা বসে পড়ুন। তো যে কথা বলছিলাম, পশ্চিমবঙ্গে কৃষকের কি অবস্থা দেখুন। আজকে বাইরের রাজ্যগুলো 15,000, 20,000 তাদের কৃষকের বেতন। আমাদের পশ্চিমবঙ্গে আপনারা যখন দেখবেন বিগত দিনগুলোতে, যখন কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তখন আমাদের দেশীয় বীজের ভান্ডার কি ছিল, দেশীয় বীজের কি অবস্থা ছিল। 38,000 রকমের ভুট্টা ছিল আমাদের দেশীয় ভারতবর্ষে। সেই দেশীয় বীজগুলো বিদেশে পাঠানো হয়েছে রেজিস্ট্রেশন করে, সেই বীজগুলো পাঠানো হয়েছে বিদেশকে মুনাফা অর্জনের জন্য, নিজের নামটাকে কামানোর জন্য। লাখ লাখ টাকায় সেই বীজগুলো বিক্রি করা হয়েছে। 24 লক্ষ প্রায় দেশীয় ধানের বীজ ছিল। সেই বীজগুলো কোথায় গেল? আজকে কৃষকদের বন্ধুদের কি বলছে? রাসায়নিক পয়জন দিয়ে চাষ করতে হচ্ছে। রাসায়নিক পয়জনটা কোথা থেকে এসেছিল? রাসায়নিক পয়জনটা কি শুধুমাত্র চাষ করার জন্য ছিল? আজকে এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে কৃষি পলিটিক্স। এক একটা পলিটিক্সের পিছনে এক একটা প্রচুর ইতিহাস আছে। আপনার 1964 থেকে হিসাব করুন, আর আজকে 2025। আজকে আমার আপনার এলাকাতে হাইব্রিড বীজ, আজকে আমার আপনার এলাকায় দেশীয় প্রজাতির গরু, সেগুলো কোথায় গেল? এখন হল্যান্ড জার্সি চলে, ক্রস চলে আসছে। ছাগলগুলো আমাদের ব্ল্যাক ক্যাট, অর্থাৎ কালো ছাগল, দেশীয় ছাগলগুলো ছিল কোথায় চলে গেল? আজকে যারা 50 বছর বয়স, 40 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, তাদের কাছে যান, সেই ছাগল কোথায় গেল? সেই মুরগিগুলো কোথায় গেল? এটা প্রচুর চক্রান্ত বন্ধু। এই চক্রান্তটা সাধারণ মানুষের মধ্যে খুলে দিয়েছে নওশাদ সিদ্দিকী সাহেব, তাদেরকে দেখিয়ে দিয়েছেন এই হিসাবটা। যখন এই হিসাবটা তারা বুঝতে পারছে, দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্রতলায় তারা চলে আসছে। আসলে মানুষকে সঠিক ঠিকানা, সঠিক দিশাটা দিতে হবে যে সেই বীজ কোথায় চলে গেছে। আজকে গোবর সার দিয়ে চাষ হতো, এখানে যারা কাকা চাচারা আছেন তারা বলতে পারবে তখন ফসল কেমন ছিল। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক বন্ধু, বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে। শর্টে বলছি, যখন গোবর চাষ দিয়ে যখন চাষ করা হতো, মাঠে ফলনটাও বেশি হতো, আমার আপনার শরীরটাও ভালো থাকতো,
আমার আপনার সন্তানটা শরীরটা ভালো থাকতো। আজকে কোথায় দেখুন রাসায়নিক পয়জনের সঙ্গে রাসায়নিক পয়জনকে যে কোম্পানি তাকে দেওয়া হচ্ছে, তুমি এতটা এই প্রোডাক্ট দেবে এই প্রোডাক্ট দেবে। রাসায়নিক যারা বিক্রি করে তাদের কাছে যাবেন, বছরের পর বছর এই বীজ আসছে, তাকে ভ্যারাইটিস বলে দেবে, আমার উৎপাদন কতটা হচ্ছে সেটাও বলে দেবে, এবং এবছর এই আপনি চাষ করেছেন পরেরটা এই সার দেবেন, এই আমার গাজরের বীজটা এসছে, এই কপির বীজটা আসছে, এবছর এইটা ভালো নয় ওইটা করুন, সেটা সব ফর্মুলা তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাদেরকে ট্রেনিং করানো হয়। যেমন আর এলাকায় দেখবেন ওষুধের দোকান প্রচুর আছে, তাদের রিপ্রেজেন্টেটিভ যেমন আছেন, ঔষধের দোকানগুলোতে এখন রিপ্রেজেন্টেটিভ রয়েছে। তো যেটা বলছিলাম, সেই বীজগুলো হারিয়ে, এটাও একটা রাজনৈতিক চক্রান্ত। আমার আপনার এলাকায় যখন কাসেম চাচা শ্যাম কাকা যখন বাজারে যায়, 2 টাকা কপি, একটা কপি উৎপাদন করতে গেলে সাপোজ উদাহরণ একটা 4 টাকা দরকার, সেই 2 টাকা বিক্রি করছে, আর 2 টাকা কোথা থেকে আনবে? চাষি আত্মহত্যা করবে না, তা কোথায় যাবে? তার বিবি বাচ্চা বউ বাচ্চা শিশুকে যখন খাওয়াতে পারছে না, স্কুলে যখন ভর্তি করতে পারছে না, তখন সাধারণ সরকার তখন বিদেশে গিয়ে ঘুরপাক খাচ্ছে। আমার আপনার তখন সরকার দেখছে না, মাটি পরীক্ষা করার সিস্টেমটা নেই, কেন চাষটা হচ্ছে না, আমার আপনার চাষিরা কেন বেতনটা 15,000 টাকা পাচ্ছে না, সেই চিন্তা ভাবনা নেই। তখন সে যাচ্ছে জগন্নাথ মন্দির করতে, সে যাচ্ছে ওয়াকআপ নিয়ে তাকে কেন্দ্র সরকারের ভাইপোকে বাঁচাতে, কাটমানি বাঁচাতে, তখন চাষির কথাটা ভাবছে না। একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব প্রতিবাদ করছেন, বিধানসভাতেও দেখি বলেছে 15,000 টাকা করে বেতন পায় আমার চাষি, সেই পদ্ধতি চালু করতে হবে। আমার চাষি কেন আত্মহত্যা করবে? পশ্চিমবাংলার চাষি, এর আগে যখন চাষ করা হতো তখন এত করে ফলন হতো, এখন কেন আমার চাষি রাস্তা টমেটো ফেলে আন্দোলন করতে হয়, কপিটা ফেলে আন্দোলন করতে হয়? শওকত মোল্লা ফিরাদ হাকিম এ কথা বলবে না, এরা বলবে নওশাদ সিদ্দিককে ধরো, আব্বাস সিদ্দিককে ধরো, কারণ এরা সাধারণ মানুষের কথা বলছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, এদেরকে ধরো। কারণ এটা বলতে গেলে বন্ধু পড়াশোনা করতে হয়, এটা বলতে গেলে সাধারণ মানুষের ভালোবাসাটা দরকার হয়, এটা চিন্তা ভাবনা করতে গেলে মানুষের সেই ভালোবাসা উন্নয়নটা করার ইচ্ছাটা থাকতে হয়। তাই তো নওশাদ সিদ্দিকী সাহেব পথটা দেখিয়েছে। আজকে ভাবুন, আজকে কেন সরকার করবে না? আজকে কোথা থেকে কেন্দ্র সরকার চাল দিচ্ছে 2 টাকা। আজকে দেখবেন আপনি রিসেন্টলি অন্তর্দায় যে চালটা পাচ্ছিল কত এখন পাবে, গমটা কত পাবে, আমি একটা হিসাব দেখাচ্ছিল, পরে দেখাবো সেই হিসাবটা কি অবস্থাতে আসছে। কারণ আজকে পয়সা আর নেই, লক্ষ্মী ভান্ডার, জয়তী ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার দিতে দিতে পশ্চিমবাংলাটাকে ভিক্ষা বৃত্তি চালু করেছে। আজকে আমার আপনার ঘরে যে ছেলে মেয়েরা পড়াশোনা করবে, স্কুলটা বন্ধ হতে চলেছে, সেই স্কুলটার ঘরে ছাত্র ছাত্রী নেই। জেনে রাখুন, একটা স্কুলে রাইট টু এডুকেশন বলছে, শিক্ষার অধিকারে বলছে, শিক্ষার অধিকারে বলছে 30:1, অর্থাৎ 30টা বাচ্চা যে ক্লাসে আছে একটা করে শিক্ষক দরকার। আমার আপনার এলাকাটা ভাবুন, কটা বাচ্চা আছে আর কটা টিচার আছে, আর সারাদিন কখন স্কুলে যায়, আর স্কুলটা কিভাবে চলছে, তার পরিকাঠামো কি, ক্লাস ম্যানেজমেন্টটা কি। প্রত্যেক স্কুলে থাকবে নিউট্রিশন গার্ডেন, বেশ কিছু স্কুলকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, নিউট্রিশন গার্ডেন করতে হবে, অর্থাৎ পুষ্টি বাগান করতে হবে। আর আমরা কি পাচ্ছি? ওই একটা ডাল দিচ্ছে কোথায়, খোলাবাধা থেকে চরপাড়া দেখা যাচ্ছে, তাতে আবার আরশোলা পড়ছে, তাতে আবার টিকটিকি পড়ছে। ওই জন্য তো নেতা মন্ত্রীর ছেলেরা আসে ওই স্কুলে আর যায় না। কি করেছে? পাশে একটা নিজে স্কুল খুলে দিয়েছে ব্যবসা করার জন্য, কাটমানি থেকে পকেট ভরছে না, আবার ব্যবসা করছে স্কুলটা নিয়ে। সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা স্কুলটাকে যাচ্ছিল, আমার আপনার করিম চাচা, শ্যাম কাকা, নেপাল কাকা ছেলে মেয়েরা যখন ওই স্কুলটা যাচ্ছে, তখন তাকে মুখ ঘুরিয়ে দিয়ে এই তাদের বেসরকারীকরণ করা হচ্ছে। এটা একটা চক্রান্ত। সাধারণ মানুষ, অভিভাবকদের সচেতন হতে হবে, গার্জিয়ান মিটিং গুলোতে বলতে হবে, গ্রাম সংসদ মিটিং গুলোতে আপনার দাবি আমার দাবি মিটিং করে তাদের কথাগুলো বলতে হবে। গ্রাম সংসদে শুধু সই করিয়ে বাড়ি নেওয়া চলবে না, মাইকে একটা অ্যানাউন্স করে প্রচার করে দিয়ে চলবে না। এখন আর কেউ বুদ্ধু নেই, সবাই বোঝে, সবাই জানে। এই কথাগুলো যখন নওশাদ সিদ্দিকী বলছেন, তখন নওশাদ সিদ্দিকী খারাপ। নওশাদ সিদ্দিকী ছেলে মেয়েরা যখন বলছে ওরা বিজেপির দল, ওরা অমুক, আজকে বিজেপিকে কারা নিয়ে এসছে? আজকে বিজেপি যখন শুভেন্দু অধিকারী, যখন সংখ্যালঘু ভাইদের অত্যাচার চলছে, তখন তামান্নাকে হত্যা করা হলো, তখন আরজি করে আমাদের তিলোত্তমাকে যখন নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হলো, আজকে এখনো আপনার বিচার কোথায়?
সেখানে 293টা বিদত যাওয়ার তো সময় পেল না। আর আন্দোলন করার সময় প্রত্যেকটা আন্দোলনে তারা মুভমেন্টকে রুখে দিয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে হাতে হাত রেখে তারা রুখে দিয়েছে। আজকে জবাব চাইবেন না? আজকে আপনার ঘরের সন্তানকে হবে না, এটা আপনি কে গ্যারান্টি দিতে পারে? আজকে দুপুর বেলা সাজছে সাধু আর রাত্রে হয়ে যাচ্ছে অন্যরকম, সেটা আপনারা ভাববেন। আজকে আপনার আমার ঘরের সন্তানরা কোথায় কি অবস্থাতে আছে, সুরক্ষিত আছে কিনা ভাবতে হবে। অনেক লম্বা চওড়া করা বক্তব্য বলা যায়, অনেক কিছু বোঝানোর আছে, অনেক বক্তা বিশেষ করে আমাদের অবজারভার সাহেবরা বসে আছেন, বলবেন। আমি আর ছোট করে কয়েকটা কথা বলবো, বলে শেষ করব। আগামী দিনে যে পরিস্থিতি পশ্চিম বাংলাতে আসছে, আপনারা একটা ছোট্ট বিষয় ভাবুন। রিসেন্টলি যে ঘটনা ঘটে গেল, আপনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখবেন কারেন্টের বিলের গল্প। প্রত্যেক বাড়িতে কি বলছে, কারেন্টের বিলের জন্য কেটে দিয়ে যাচ্ছে লাইন। আপনারা কোনোদিন হিসাব করেছেন কারেন্টের বিলের জন্য কত টাকা আপনাকে দিতে হচ্ছে? আপনার দোকানের জন্য কত টাকা আসছে, বাড়ির জন্য কত টাকা আসছে, এবং যে ছেলেগুলো আসছে তাদের টাকাটা কোথা থেকে আসছে, এবং আপনারা যে বিলটা দিতে যাচ্ছেন সে তারা মাইনেটা কোথা থেকে পাচ্ছে, আর সরকার সেখানে কি করছে ভাববেন না? আজকে 300 টাকার কারেন্টের বিল 3000 টাকা হচ্ছে। আজকে 3000 টাকার বিল 5000 টাকা বিল উঠছে, কোথা থেকে আসছে? আজকে সাধারণ মানুষের নিয়ে কথা বললেই নওশাদ সিদ্দিকী সাহেব, কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যেখানে যাচ্ছে লাখ লাখ স্রোতের মতো মানুষ তার পিছন পিছন যাচ্ছে তাকে হাতে হাত দেওয়ার জন্য। এত মানুষের জনস্রোত সেদিন বীরভূমেতেও দেখিয়ে দিয়েছে, শুধু ধুলো আর ধুলো উঠছে নওশাদ সিদ্দিকীর পিছনে, শুধু মানুষ আর মানুষ, জনস্রোত। এই জনস্রোতে দেখিয়ে দেবে আগামী 26-এর পরিবর্তন, সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকারটা ফিরে পাবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতি করতে মাঠে নামেনি, সমাজ পরিবর্তন করতে মাঠে নেমেছেন। আপনারা জানেন কোন পরিবার থেকে তিনি বিলং করেন, কোন পরিবার থেকে তিনি উঠে এসেছেন, সেটা বলা লাগবে না। এখানকার ফুরফুরা সিলসিলার মানুষ প্রচুর আছেন, সেটা বলার আর দরকারই নেই। কিন্তু তিনি কোন মানুষকে নিয়ে ভাবছে, আদিবাসী, সাঁওতাল সম্প্রদায়, সমস্ত হিন্দু, সমস্ত বর্ণ ধর্ম মানুষকে নিয়ে ভাবছে, সাধারণ মানুষকে নিয়ে ভাবছে, সেটা ভাবতে হবে। দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ জায়গায়। স্কুলে যে ঘটনাটা বলছিলাম সেটা বলেই শেষ করব। স্কুলে যখন আপনার শিশুরা যাচ্ছে, সেই মাস্টার মশাই কোথা থেকে আসছে, ধরুন এখান থেকে একটা মাস্টার মশাইকে দিয়েছে দমদম থেকে আসতে, সিস্টেম দেখুন এডুকেশনের। সে মাস্টার মশাইটা ঘুম থেকে উঠছে ভোর 3টেই, সুন্দরবন লাগোয়া। আমি বেশ কিছু শিক্ষকের সঙ্গে কথা বলেছি, আমাদের স্টুডেন্ট ফ্রন্ট তথা, এবং আমরা সমীক্ষা করে দেখেছি, আমাদের পেপারস আছে। কলকাতা দমদম থেকে একটা শিক্ষক যাচ্ছে যোগেশগঞ্জে পড়াতে, ভোর 3টের সময় ঘুমোতে উঠে ফার্স্ট ট্রেন ধরছে, টলতে টলতে হাসনাবাদে নামছে, লেবুখালীর বাস ধরছে, তো ওখান থেকে দুলদুলি যাচ্ছে, দুলদুলি ধরে অটো ধরে যোগেশগঞ্জ নামছে। সেই শিক্ষকটা পৌঁছাচ্ছে কখন? 11:30টায় কি 12টায়। সেই শিক্ষকটা শরীরের আঁশ মেটাতে তা করতে, টিচারের তো দোষ না, মেটাতে শরীর ঘামাতে টিফিন হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দিয়ে বাচ্চাদের তো দূরের কথা পড়ানোর, অ্যাটেন্ডেন্সটা দিয়ে বাড়ি ফেরার চিন্তা করছে, 3টে ট্রেন ধরতে হবে কি 3:30টে ট্রেন ধরতে হবে, 3:30টে ট্রেন ধরতে হলে তো অ্যাটেন্ডেন্স দিয়ে বেরোতে হবে, তাহলে পড়াশোনাটা কখন হচ্ছে? এবং শুধু সেই তাই নয়, টিএলএম গুলো, অর্থাৎ আপনার শিশুকে পড়ানোর জন্য সরকার বরাদ্দ করা আছে, রাইট টু এডুকেশন বলছে, জয়ফুল লার্নিং অর্থাৎ আনন্দদায়ক শিখন। শিশুদের বর্ণ কার্ড থাকবে, আঁকা থাকবে, মানচিত্র থাকবে, সুন্দর করে একটা বাগান থাকবে, সুন্দর মনোরম পরিবেশ থাকবে। শুধু হ্যান্ড ওয়াশ করতে হবে কিভাবে, সমস্ত সিস্টেম পদ্ধতি আছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, রাত্রে একটা ডুমও জ্বলছে না। কোথায় যাচ্ছে বন্ধু টাকা? আজকে কমিটিতে কারা আছে, গার্জিয়ান মিটিং গুলো কেন হচ্ছে না? আজকে শুধু সই করে দিচ্ছে পার্টির দলের নেতৃত্বরা। স্কুলটা কারা চালাচ্ছে? নিউট্রিশন গার্ডেনটা কোথায় আছে? সেটাও আমাদের ভাবতে হবে। তো আর লং নয়, অনেক লম্বা নয়, এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। এবার বক্তব্য রাখবেন আচ্ছা, আমাদের মধ্যে আছেন আমাদের মান্নান চাচা, তাকে ব্যাচ পরিয়ে বরণ করবে আমাদের কোমরউদ্দিন ভাই।
এরপরেই বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক ডাক্তার সাবির আলী মন্ডল মহাশয়। তাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। উপস্থিত হ্যালো হ্যালো উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রচুর ঠান্ডা, আমার তো ঠান্ডা লাগছে খুব, তার মধ্যেও আপনারা যে আছেন এর জন্য অন্তরের স্থল থেকে ভালোবাসা জানাই। আপনারা আছেন বলে আমরা বলছি, আপনারা না থাকলে আমরা বলবো না। আপনারা যদি একজন থাকেন তার জন্যও আমরা মাইক চালু রাখবো। কলকাতা থেকে শত শত দূরে এই বাদুড়িয়ার একটা জায়গায় আমরা পথসভা করছি। আমরা কারা? আমরা কারা এই প্রশ্নটাকে আগে নিজের মধ্যে রাখুন। আমি বক্তব্য দিচ্ছি, খুব সংক্ষেপে করব। প্রথমে বলেছি ঠান্ডা, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য জেলা সম্পাদক আমাদের কুতুবউদ্দিন ফাতেহি মহাশয়। তিনি বর্তমানে বাদুড়িয়ার অবজারভার, এবং আমাদের আরো অনেক নেতৃত্ব আছেন এখানে। মামুন ভাই তো বলেছেই, আমি খুব সংক্ষেপে দুই একটা বলবো, বেশি বলতে পারবো না, আমার ঠান্ডা খুব লাগে আমার একটু। এই কলকাতা থেকে অনেক দূর এসেছি আমি। বাদুড়িয়ার একটা ছোট্ট জায়গায় যেখানে আজকে আইএসএফ পতাকা ঝুলছে। আজ থেকে কয়েক বছর আগে যান, এই মার্কেটে এই আইএসএফ পতাকাটা দেখেননি আপনারা? কেউ কি দেখেছেন মনে হয়? 2021 সালের আগে আপনারা দেখেছেন আইএসএফ পতাকাটা? কেউ দেখেননি, কারণ তখন তো জন্মই হয়নি আইএসএফ এর। বাংলায় কি দলের কম আছে? বাংলায় রাজনৈতিক টিম কি কম আছে মনে হয় আপনার? আপনারা যারা শুনছেন, আমি জানি আমার সামনে কয়েকজন আছেন ঠিকই, বাজারে অনেক ব্যক্তি আছেন আমার সামনে, অনেক আমার আব্বাজানরাও আছে, সকলকে আমার সালাম জানাই। কিন্তু মাইকে অনেকে শুনছেন দোকানে বসে, দোকানের ভিতরে বসে বসে শুনছেন, কানটা মাইকে দিয়ে কি বলছে ভাই আইএসএফ ভাইরা কি বলছে শুনবো। এবং হয়তো বিকালে শুনেছে যে ওই শখের বাজারে আজ আইএসএফ মিটিং হবে, তাই তারা অন্য কাজ বন্ধ করেও এই বাজারে এসে চায়ের দোকানে বসে আছেন, কথাটা শুনবো। কেন জানেন? সকাল থেকে সন্ধ্যা, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাংলার অলিগলিতে যত মানুষের হাতে মোবাইল আছে, প্রত্যেকটা মানুষই এখন একবার হলেও নওশাদ সিদ্দিকীর ফটো দেখে তার মোবাইলে। ভুল বললাম কি? এটা আমার কথা নয়। আপনার গ্রামে, আপনার শহরে, আপনার কলকাতা শহরে বলেন, আপনার বাংলায় যত ইউটিউবার আছে, প্রত্যেক ইউটিউবের কাছে একবার খবর নিন। এটা তাদের বক্তব্য যে বাংলায় যত নেতা নেত্রী আছে তাদের ভিডিও যা দিই, আর নওশাদ সিদ্দিকী ভিডিও যদি সকাল বিকেল দুবার ছাড়ি, তাও মানুষ দেখে তার থেকে বেশি সংখ্যক। এটা আমার বক্তব্য না, ইউটিউবারদের বক্তব্য। আর সেখান থেকেই বললাম আমি যে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যে কোনো ব্যক্তি যার হাতে মোবাইল আছে সে অন্তত একবার দেখে যে নওশাদ সিদ্দিকী কি বলেছে, কোথায় যাচ্ছে, কি আন্দোলন করছে, তিনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সব কথা দেখেন তারা। না দেখলে ঘুম হয় না। এটা তো আপনি সাধারণ মানুষ, আপনি নয়, বাংলার যত এমএলএ আছে, এমপি আছে, বাংলার যত নেতা নেত্রী আছে, সে যে দলই হোক না কেন, তারাও সকাল থেকে সন্ধ্যায় একবার দেখে যে নওশাদ সিদ্দিকী কি বললো আজকে।
আমি অতটা বলবো না, জাস্ট শুধু বললাম একটুখানি, আপনারা সবই জানেন, আপনারা মোবাইল দেখেন বলেই বললাম। আমি শুধু বলবো যে আপনার 21 সালের আগে কিন্তু আইএসএফ ছিল না। আমি লিখেছিলাম দেয়ালে একটা সময় যে বদলা নাই বদল চাই, বদলা নাই বদল চাই, আমি লিখেছিলাম এক সময়। সত্যি পাল্টে মানুষ পাল্টে দিয়েছে। অনেক বছর আগে এই জায়গায় একবার এসেছিলাম, এই এলাকায় একটা রক্তদান শিবিরে, তখন দেখেছিলাম লাল পতাকা, লাল পতাকা, লাল পতাকা ছাড়া কিছু নেই আর, কিন্তু মানুষ পাল্টে দিয়েছে, আবার সবুজ পতাকা নিয়ে এসেছিল। ভুল বললাম? এলাকা ঘাঁটি ছিল, সিপিএম এর ঘাঁটি ছিল, কিন্তু মানুষ পাল্টে দিয়ে আবার টিএমসি কে এনেছে। এই কথাটা কি ভুল বললাম আমি? মানুষ সব পারে, মানুষই পাল্টে দেয়। আমি প্রশ্ন করেছি আগেই, বাংলায় কি কোনো টিমে কম আছে, রাজনৈতিক টিমে কম আছে? আপনি ভোটের সময় দেখতে যাবেন, আপনি হয়তো জানেন সিপিএম, কংগ্রেস, বিজেপি, টিএমসি, কিন্তু ভোটের সময় গিয়ে দেখবেন লম্বা লিস্ট লাইন রয়েছে আপনার বিভিন্ন রাজনৈতিক দল। তারপরেও 2021 সালে ভাইজানের নেতৃত্বে আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়, নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কেন? এই প্রশ্নটা আগে আমাকে নিজের করতে হবে। এই প্রশ্নটাকে আমাকে করতে হবে নিজেকে। আজকে আমি এই বাজারে বসে কাউকে বলতে আসিনি যে আগামী বৃহস্পতিবার, আগামী শুক্রবার আপনারা ভোটটি আমাদের খাম চিহ্নে দেবেন, এই কথা বলতে আমি আসিনি। কিন্তু এই কথাটা বলবো আমি আপনাকে, আগামী সোমবার, বুধবার বলেন আর 1 বছর পরে বলেন আপনি আইএসএফ ভোট দেবেন, খাম চিহ্নে ভোটটা দেবেন। কেন দেবেন? এই প্রশ্নটাকে নিজে করুন নিজেকে। আপনার যদি মনে হয় যে ভোটটা দিতে হবে, তারপরে ভোটটা দেবেন, আমি আপনার কাছে চাইতে আসিনি। কারণ আমি সেই নেতৃত্বের কথা শুনে চলি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আপনারা জানেন কয়েকদিন আগেও রক্তদান শিবির একটা অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে, সেখানেও ভাইজান বলেছে হ্যালো 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 সেখানেও ভাইজান বলছে যে আজকে এখানে রক্তদান শিবির হয়েছে, আর কালকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাদে অন্য কোন দল যদি এই যদি তৈরি করে এখানে আবার রক্তদান শিবির, তাহলে আপনারা কিন্তু কালকেও ভোট দেবেন, সেই কালকেও রক্ত দেবেন। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে কোন ব্যক্তির মুখে শুনেছেন, কোন নেতার মুখে শুনেছেন যে আমার দল আজকে রক্তদান শিবির করেছে আর কালকে যদি অন্য কোন দল করে সেখানেও আপনাকে বক্তব্য দিতে হবে? তার নিজের কর্মীদের বলছি, এই কথা আপনি শোনেননি, আমি এটা সাক্ষী থেকে বলতে পারি। আর কোন নেতা বলবে না আপনার বাংলার এমন কোন জায়গায় কোন নেতার জন্ম হয়নি সে বলেছিল আগে হয়তো যে আজকে আমার দল এখানে রক্তদান শিবির করেছে, কালকে যদি এই এলাকায় যদি কোথাও কোন অন্য দল রক্তদান শিবির করে, আজকে আমার সদস্য যারা রক্ত দিতে পারেনি কালকে ওখানে গিয়ে দিয়ে দেবে। এই কথা কোনদিন বলেছে? কেউ বলতে পারবে? যদি একটা ব্যক্তি এই কথা বলে থাকেন, তাহলে তার কথা আমি মেনে চলবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি 2021 সালে আইএসএফ এর জন্ম দিয়েছেন, তিনি মুক্ত কণ্ঠে বলে বেড়াচ্ছেন আজকে আইএসএফ এর নেতৃত্বে এখানে রক্তদান শিবির চলছে, যদি আগামী কাল যদি এই জায়গায় অন্য কোন দল যদি আবার রক্তদান শিবিরের আয়োজন করেন, তাহলে আমার সদস্য যারা রক্ত দেননি আজকে কালকে দিয়ে দেবেন সেখানে। আপনাদের ভাবতে অবাক হয়? অবাক লাগে না? আপনাদের ভাবতে কি অবাক লাগে না এই একটা ছোট্ট বক্তব্য শুনে? আপনাদের আমি এখান থেকে কিছু বলি, আমি প্রথমে বলেছি প্রশ্ন করতে হবে। আমি চলে যাচ্ছিলাম অন্যদিকে, আমি ওইদিকে যাব না। আমি যেটা বলছিলাম যে আমি আপনার কাছে ভোট চাইতে আসিনি, আমি শুধু আপনাকে বলতে এসেছি আগামী দিন কালকে যখন ভোট দিন আসবে, আপনি তো লাফাতে লাফাতে দৌড়ে দৌড়ে চলে যাবেন ভোটটা দিতে। শুধু একবার ভাববেন ভোটটা কাকে দেবো, এইটা ভাববেন। কারণ বাংলায় এই নিয়ম আছে, কিছু ব্যক্তি লাফাতে লাফাতে ভোট দিতে যায়, কারণ সে তো 2 টাকা খেয়ে রেখেছে হয়তো, আবার তার অনেক পিছনে কারণ থাকে,
গিয়ে ভোটটা দিয়ে দেয়। আর সেই সমস্ত ব্যক্তি ভাইকেও বলবো, অনুরোধ করব যে ভোটটা দেওয়ার আগে ভাববেন ভোটটা কাকে দেব। 21 সালে যখন আইএসএফ এর জন্ম হয় তখন আপনারা নামে শোনেননি, শোনেননি নওশাদ সিদ্দিকীর, আমার মনে হয় অনেকে, কিন্তু আজকে সবাই শুনেছে। আপনারা আজকে শুনেছেন আইএসএফ এর নামটি, কেন শুনেছেন? কারণ বাংলার অলিগলিতে, হাটে বাজারে, মাঠে ঘাটে যেখানে দেখছেন না কেন, প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা মানুষ কিন্তু একটা ব্যক্তি নিয়ে আলোচনা করছে, নওশাদ সিদ্দিকী। একটা ব্যক্তিকেই আলোচনা করছে, হাটে ঘাটে নয়। প্রত্যেকটা নেতা নেত্রী, বিরোধী দলের যারা নেতা আছে তারাও কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা আলোচনা করছে। কেন? কারণ আমি আপনার ছোট্ট দুটো কথা বলবো, আমার বক্তব্য শেষ করব, যে আপনি যে জায়গাটা আছে, আজকে আমরা এই যে বাজারটায় আছি, আমার তো মনে হয় এখানকার লোক ট্যাক্সই দেয় না। এখানকার লোক যারা, আপনারা মাইকে আওয়াজ শুনছেন, এখানকার যারা বাড়ি, তারা নিজেকে বলুন যে আপনারা কি ভারত সরকার ট্যাক্স দিয়ে চলেন? কলকাতা বলেন, বারাসাত বলেন, হাবড়া বলেন, যেখানে ব্যক্তি আছে সেখানে চলে যান, গিয়ে আপনি দেখে আসুন সেখানকার রাস্তাটা, আর আপনার এখানকার রাস্তাটা দেখুন। আপনার এখানে রাস্তাটা দেখুন, আপনি তাহলে কি ট্যাক্স দেন না নাকি? শুনে রাখুন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি এক গ্লাস জল খান, সেই এক গ্লাস জলের ট্যাক্সও আপনার দিতে হয়। আপনার মেয়েটা যে স্কুলে যাচ্ছে, বিনা পয়সায়, সরকারের ঘোষণা, বিনা পয়সায় স্কুলে যাচ্ছে, সরকারি ঘোষণা এটা, সেই মেয়েটাকে যে 3 টাকার পেন কিনে দিচ্ছে, সেখানেও কিন্তু সরকারের ট্যাক্স দিতে হচ্ছে আপনার। আপনি বাড়িতে যদি একটা পেঁপে গাছ বসিয়ে রাখেন, সেই পেঁপে গাছ থেকে পেঁপে রান্না করে খাচ্ছেন, সেটা কিন্তু সরকারের ট্যাক্স দিচ্ছেন আপনি পরোক্ষভাবে। তাহলে আপনিও ট্যাক্স দিচ্ছেন, আমি নিজেও ট্যাক্স দিচ্ছি, শহরবাসী সেও ট্যাক্স দিচ্ছে। তাহলে আপনার বাড়ির এই রাস্তাটা এই অবস্থাটা কেন? আপনার প্রশ্ন জাগে না? আপনার প্রশ্ন জাগে না? হ্যাঁ, আমি এই কথাটা যখন আপনাকে বলবো, আপনি বাড়িতে গিয়ে হয়তো, আপনার পাড়াতে গিয়ে হয়তো আপনি বলবেন কাউকে, তখন আপনার পাড়ায় কিছু ক্ষুদ্র নেতা আছে, তারা আপনাকে বলবে, আরে কি ভুলভাল বকে গেল, তুই তাই এসে বলছিস? আমি ভুলভাল বলছি, কিন্তু আপনার কাছে অনুরোধ করব, আপনার পাড়ায় সেই ক্ষুদ্র নেতা যখন আপনাকে বলবে যে দিদি কি করেনি, তখন আপনি তাকে বলবেন, সত্যি দিদি কিছু করেন, কি করেনি আমার জানা নেই, কিন্তু আপনি তাকে প্রশ্ন করবেন যে আপনার ভাইটি, আপনার বাপটি, আপনার বোনটি যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বা পেটে যন্ত্রণা হয় রাত্রে, যখন আমরা কলকাতায় বাদুড়িয়ার বসিরহাটের হাসপাতালে নিয়ে যায়, বারাসাত হাসপাতালে যখন নিয়ে যাওয়ার একদিন পরে কেন আমরা নিজেরাই আবার ছুটি করে নিয়ে প্রাইভেটে ভর্তি করি? তাকে এই প্রশ্নটাও করবেন। দলের নেতা, তুমি তো কংগ্রেসের নেতা, তুমি তো টিএমসির নেতা, বা টিএমসি তুমি নেতা, বড় নেতা, তুমি এখানকার শাসকের নেতা, তোমার ভাইটা যখন অ্যাক্সিডেন্ট করেছিল, তোমার ভাইকে কেন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিয়ে বারাসাতে কোটি কোটি টাকা খরচ করেছে যে হাসপাতালে ভর্তি না করে 2 লাখ টাকা খরচ করেছে নার্সিং, সেই নার্সিংয়ে কেন ভর্তি করেছিল ভাই? এই প্রশ্নটা করবেন তাকে। আপনাকে বলবে দিদি কি করেনি, দিদি কি করেনি। নওশাদ সিদ্দিকী যা বলছে ভুলভাল বলছে, নওশাদ সিদ্দিকী ভুলভাল বলে না। নওশাদ সিদ্দিকী এমন একটা নেতৃত্ব যিনি আমাদেরকে শেখায় দিদির প্রকল্পটাকে মানুষকে জানাতে, এবং তিনি নিজেও বলেন সেই কথাটা। কিন্তু আপনাকে জানতে হবে, প্রকল্প তো হাজার প্রকল্প করছে দিদি, কি করেনি কি? আপনার নেতা আপনাকে বলবে দিদি তো আপনার জন্য কি করেনি, আপনার কি প্রয়োজন বলেন তো? একটা মানুষের কি প্রয়োজন? বাসস্থান, খাদ্য, শিক্ষা, কি প্রয়োজন? আর তার জন্য দিদির হাজার প্রকল্প আছে, হাজার প্রকল্প। কিন্তু একটা কথা বলুন, বারাসাত বসিরহাট হাসপাতালে যখন আপনি গিয়ে দেখবেন কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, আপনার নেতা আপনাকে দেখিয়ে দিচ্ছে দিদির প্রকল্প শুরু বলছে ওটা, কিন্তু আমি বললাম যে আপনার ভাইটা যখন অ্যাক্সিডেন্ট করে, আপনি ওই ভাইটাকে নিয়ে গিয়ে ওই হাসপাতালে ভর্তি না করে কেন নার্সিং এ রাখেন? কারণ আপনার মধ্যে অলরেডি বিশ্বাস হয়ে গেছে ও হাসপাতালে গিয়ে লাভ হবে না, ও ভাইটা মরে যাবে কিন্তু চিকিৎসা হবে না, ভাইটা মরে যাবে কিন্তু অপারেশন হবে না। ভুল বললাম কি? আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। কেন বসিরহাটে যে হাসপাতাল তৈরি হয়েছে, দিদির বাজে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে,
এমনকি বসিরহাটের হাসপাতালে যে মেশিনটা আছে সেই মেশিনটার কয়েক লক্ষ কোটি টাকা দাম। হ্যাঁ, আপনার যখন কিডনির সমস্যা যাদের হচ্ছে, যারা ডায়ালাইসিস করা হয়, সেই মেশিন যে বসানো হয়েছে কয়েক কোটি টাকা দাম। কিন্তু আপনার ডায়ালাইসিস কোথায় করা হচ্ছে? আপনার ওই বসিরহাটে অন্য কোনো নার্সিং করানো হচ্ছে, যেখানে মেশিনটার দাম তার 1 অংশও না। কেন করাচ্ছেন? কারণ আমাদের মধ্যে বিশ্বাস এসে গেছে যে ওখানে গেলে আমার ভাইটা, আমার বাপটা মারা মরে যাওয়া ছাড়া বাঁচবে না, কারণ ওখানে চিকিৎসাই হয় না। তাই তো নাকি ভুল বললাম? আরে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিরোধী দল, টিএমসি নেতারাই যায় না নিজেদের জন্য হাসপাতালে। কিন্তু হাসপাতালটা কাদের জন্য? কার টাকায় সেটা করা? সরকারের দায়িত্ব না? দায়িত্ব নয়। ভারতীয় সংবিধান, পৃথিবী বিখ্যাত সংবিধান, ভারতীয় সংবিধানে গণতন্ত্র, প্রজাতন্ত্র বলে একটা ভাষা আছে। সেখানে কি বলছে? আপনার শিক্ষা, আপনার স্বাস্থ্য, আপনার বাসস্থান সমস্ত জন্য দায়বদ্ধ সরকার। মানে বললে তো হাজার কথা হয়ে যায়। 15ই আগস্ট থেকে সেকুলার ফ্রন্ট যে যাত্রা শুরু করেছে তার নাম দিয়েছে অধিকার যাত্রা। মানুষের অধিকারকে মানুষকে জানাতে হবে, মানুষের অধিকারকে মানুষকে জানাতে হবে। একটা ভাই বলছিল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে আমরা কিন্তু ক্ষমতার লোভের জন্য রাজনীতি আসেনি। আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী তিনি বারবার বলছে ক্ষমতার লোভে রাজনীতির জন্য আসেনি, সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজ পরিবর্তন করার জন্য রাজনীতি। কি পরিবর্তন? পরিবর্তনটা এই জায়গাটায় আপনাকে জানানো, আপনার অধিকার আছে, এই অধিকারটা আমরা জানাতে এসেছি। কারণ আপনার অধিকার আপনি ভুলে গেছেন। আপনার অধিকার যদি আপনি ভুলে নাও থাকেন, আপনাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। নাকি ভুল বললাম? আপনার অধিকার চাইবেন কখন? আপনি তো সকাল থেকে সন্ধ্যা শুধু কাগজ নিয়ে দৌড়াচ্ছেন, শুধু কাগজ নিয়ে দৌড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা। তার নাহলে আপনার ভয় আছে, আপনার এসআই নাম উঠবে না, আমরা এই হবে না, আপনার ওই হবে, এটা আপনার ভয়, তাই কাগজ নিয়ে দৌড়াচ্ছেন। কিন্তু আপনার রাস্তা যে খারাপ হয়েছে, এই অধিকার চাওয়ার কথাটা আপনি ভুলে যাচ্ছেন। আপনার স্বাস্থ্য কেন্দ্রটা ভেঙে পড়ে যাচ্ছে, আপনার হাসপাতালে যে ডাক্তার থাকছে না, হাসপাতালে পরিচর্যা যে কিছু নেই, এই অধিকারের কথা বলার সময় আপনার নেই। কারণ আপনার পিছনে এখন দৌড়ানো ভয়, শুধু এসআর এর নামটা তুলতে হবে, এই ভয়, এই ভয়টা আপনাকে করানো হচ্ছে, ভয়টা আপনার দেওয়া হচ্ছে, তাই তো আপনি ভয় পাচ্ছেন। এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা সেই অধিকার যাত্রা, আপনার অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা এগিয়েছি পথে। আপনার অধিকার নিয়ে বলবো এবং বলার জন্য নওশাদ সিদ্দিকী আমাদেরকে বারবার বলছেন। কোন অধিকারের কথা? আমি বলছিলাম আপনার পাড়ায় যে চাচিমাটার ঘরটা ভেঙে গিয়েছে, তার সেই ঘরে পাওয়ার অধিকার, তার নিজস্ব অধিকার, সাংবিধানিক অধিকার। আপনার পাড়ায় যে বৃদ্ধ ব্যক্তির বয়স 60 বছর পার হয়েছে, তার বৃদ্ধ ভাতার পাওয়া তার সাংবিধানিক অধিকার। আপনার চিকিৎসার জন্য আপনার যে প্রয়োজন সেটাও সাংবিধানিক অধিকার। আপনার বাড়িতে যদি, বাড়িতে আপনার পাড়ায় রাত্রে 12টার সময় হয়ে যদি কোনো মায়ে অসুস্থ হয়ে থাকেন, সেই মায়ের জন্য যদি কোনো ব্যক্তি যদি তার পাশে না যান, এই সরকার দায়বদ্ধ সেই মায়ের বাড়িতে পরিষেবা দেওয়া। স্বাস্থ্য এটা দায়বদ্ধ, এটা আমাদের অধিকার। কিন্তু আমাদের সেই অধিকার থেকে দূরে রাখা হচ্ছে। আপনার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হচ্ছে। আপনি যখন হাসপাতালে যাচ্ছেন, নার্সিং হোমে যাচ্ছেন, আপনার বলা হচ্ছে, আপনাকে এখানে বলা হচ্ছে দিদি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, স্বাস্থ্য বন্ধু আমাদের স্বাস্থ্যের জন্য দিদি কি করেনি। কিন্তু আপনি যখন কার্ডটা নিয়ে নার্সিং হোমে যাচ্ছেন, তখন আপনার অপারেশন খরচ যদি 15,000 টাকা হয়, আপনার স্বাস্থ্যসাথী কত কাটছে বলতে পারবো না, কিন্তু আপনাকে মিনিমাম 10,000 টাকা দিতে হচ্ছে আপনার, না হলে আপনার হবে না। কিন্তু আপনার দিদি বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড আপনার স্বাস্থ্যের জন্য। কি দরকার ছিল স্বাস্থ্যসাথী কার্ডের? কি দরকার ছিল বলেন তো? যদি বসিরহাট হাসপাতাল, বাজার হাসপাতাল, কলকাতা হাসপাতালগুলো যদি একটা উন্নত মানের করা হতো, অর্থাৎ যদি মানুষকে ওপেন করে দিয়ে যদি মানুষের চিকিৎসার ব্যবস্থা যদি ভালো করা হতো, স্বাস্থ্যসাথী কার্ডের কোনো প্রয়োজন ছিল? আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি চলে যাবেন বারাসাত হাসপাতালে, আপনার রাত 2টোর সময় দেখবে ডাক্তার, আপনার দেখে লিখে দেবে, যাও এক্ষুনি ছবিটা করে নিয়ে এসো। আপনি চলে যাচ্ছেন ল্যাবে ছবি করার জন্য, গিয়ে দেখবেন দরজা বন্ধ। আর দরজা যদি বা খোলা থাকে, আপনাকে লিখে দেওয়া হচ্ছে 1.5 মাস পরে আপনার ডেট দেওয়া হচ্ছে। আপনার ডাক্তার বলছে যান এমার্জেন্সি
ছবিটা করে আসুন, কারণ আপনার পেটের ছবি না হলে আমি চিকিৎসা করতে পারবো না। পেটের যন্ত্রণায় আপনার বোনটা কাতরাচ্ছে, আর আপনি দৌড়াচ্ছেন ঘরে, তখন আপনাকে ডেট দিচ্ছে 1.5 মাস পরে, আপনার রোগীটা বাঁচবে না মরবে, তখন আপনি বাধ্য হয়ে চলে যাচ্ছেন নার্সিং হোমে। পাশের ল্যাবে যেখানে ছবিটা করে দিচ্ছেন 500 থেকে 1000 টাকা দিচ্ছে, আপনার মা, আমার মাটা সেই যে লক্ষ্মীর ভান্ডার যে 1000 টাকা পাচ্ছিল, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে 1000 টাকাটা দেওয়া হয়ে যাচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, দায়িত্ব নিয়ে বলছি ওই 1000 টাকা যারা ওই ছবি করার জন্য নিয়েছেন, তার একটা অংশ আপনার এলাকার নেতার পকেটে চলে যাচ্ছে। তাহলে আপনার যে নেতা বলছে দিদি তোমার দিদি লক্ষ্মী ভান্ডার মায়ের দিচ্ছে প্রত্যেক মাসে 1000 টাকা, সেই নেতার পকেটে ওই 1000 টাকার একটা অংশ চলে যাচ্ছে মিনিটের মধ্যে। লাভটা বুঝবেন পরে। আমি ভেঙে ভেঙে বললাম বলে, বক্তব্য শেষ করবো বলে। প্রথম থেকে শেষ একটাই কথা, যে আমরা যারা শুনছি, যারা কান দিয়ে শুনছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে পথসভা করছে, কি বলবে কি শুনবো। আমি আপনাদের বলি, দেখেন আমি যদি সারা রাত যদি আপনাকে বোঝাই, আমি আপনাকে বোঝাতে পারবো না, এ ক্ষমতা আমার নেই, কারণ আপনি তো নিজেই বুঝতে চাইছেন না। শুধু এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার যদি সৎ বুদ্ধি উদয় থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি মনে করেন না আমি বুঝতে চাই না, কারণ আমি বুঝতে গেলেই তো আমি যদি বুঝতে যাই তাহলে বুঝে যাবো, আর বুঝে যাওয়া মানে আমার পকেট ফাঁকা হয়ে যাবে, কারণ আমি যে ইনকামটা করছিলাম সেটা ইনকাম আর হবে না। আমি আপনাকে চাই না, আমি বলবো না যে আপনি আইএসএফ তলায় আসুন, আপনার নীতিটা পাল্টান, তাহলে আপনি আইএসএফ তলায় আসুন। কারণ আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের অধিকার নিয়ে কথা বলে। একমাত্র বিধায়ক 294 এর মধ্যে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি আপনার জন্য, আপনার পাড়ার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য একমাত্র কথা বলে। দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, আপনি খুঁজে পাবেন না, আপনি খুঁজে পাবেন না। কেন পাবেন না? তারাও তো এমএলএ, তারাও তো নেতৃত্ব। আমরা তো ভোটটা দিয়ে তাদের পাঠিয়েছি জায়গায়, তাহলে তারা কেন আমাদের হয়ে কথা বলবেন না? কেন বলবেন না? একটা হুমায়ুন কবিরের নাম আপনারা শুনেছেন, কিন্তু আর এক হুমায়ুন কবির এমএলএ আছেন, তিনি শুধু দিদিকে বলেছিল, দিদি সামনে রোজা আসছে, মুসলিম মায়েদের আপনার বিধানসভায় যদি মুসলিম এমএলএ কথা বলে, যে কটা আছে সব ভেড়া ছাড়া কিছু নয়, একটা কথা নেই তার মধ্যে। বাংলার মুসলিম সমাজের জন্য যিনি সর্বপ্রথম যিনি এগিয়ে চলেছেন, তার নাম সিদ্দিকুল্লাহ, আপনারা ভালোই জানেন। কি আন্দোলন করেনি? মুসলিমদের অধিকার নিয়ে যিনি আন্দোলন করছিলেন, তার নাম সিদ্দিকুল্লাহ। কিন্তু তিনি এখন কি বলছেন? তিনি কি বলছেন? যখন আপনার কবরস্থান, আপনার মসজিদ যখন ওয়াকফ বিলে নিয়ে নিচ্ছে, তখন তিনি ওয়াকফ বোর্ডকে দায়ী করছেন। সিদ্দিকুল্লাহ তিনি বলেন না সরকারের বিরুদ্ধে একবার, কিন্তু যখনই ওনার দলের লোক, সিদ্দিকুল্লাহ দলের লোক সিদ্দিকুল্লাহকেই যখন মারছে, তখন উনি বলছে দরকার হয় আমি মাটি ছেড়ে দেবো, দরকার হয় আমি পার্টি ছেড়ে দেবো, কিন্তু এর বিচার চাই। সিদ্দিকুল্লাহ আপনার নেতা, আপনার সমাজের নেতা, তিনি বলছে আমি পার্টি ছেড়ে দেব, আমি এ দল করব না। কেন? যতক্ষণ এর বিচার না হবে, কারণ ওনাকে মেরেছে তো ওনার দলের লোকেরা, তাই দিদিকে হুঁশিয়ারি দিচ্ছে যে আমার এই বিচার যতক্ষণ না হবে আমি পার্টি করব, আমি পার্টি দরকার ছেড়ে দেব। কিন্তু যখন ওয়াকফ নিয়ে সম্পত্তি, আমার আপনার 14 গুণের সম্পত্তি যখন বেদখল হয়ে যাচ্ছে, যখন সরকারি খায়